এই ঘটনাটি ওনার এলাকাতেই ঘটেছে। আর রাহুল ভাইয়ের বাড়ি কিন্তু বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের একটি গ্রামে। ঘটনাটি কিন্তু এই কলসকাঠি ইউনিয়নেরই একটি গ্রামে ঘটেছে, সঙ্গত কারণে গ্রামের নামটি আমরা বলছি না। আর ঘটনাটি উনি ওনার নানির কাছে শুনেছেন 2020-21 সালে। তো নানি যেভাবে বলেছেন সেভাবেই উনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন। নানির বয়স তখন 40-এর কাছাকাছি, 1980-র দশকের একদম শুরুর দিকের ঘটনা। গ্রামগঞ্জে স্বাভাবিকভাবেই আমরা দেখি যে বসন্তকাল যখন, তখন গাছের পাতা মানুষ ঝাড়ু দিয়ে নিয়ে আসে, গাছের পাতা নিচে পড়ে যায়। সেই পাতা গ্রামগঞ্জের নারীরা ঝাড়ু দিয়ে এক জায়গায় জড়ো করে, তারপর বস্তাবন্দি করে বা কোনো ঝুড়িতে নিয়ে রান্নার কাজে ব্যবহার করে আর কি। ওনার নানি এক বসন্ত ঋতুতে ওইভাবে নিচে পড়ে থাকা গাছের পাতা এক জায়গায় জড়ো করছিলেন ঝাড়ু দিয়ে আর কি। সময়টা তখন দুপুর 12টা 12:30 এরকম একটা সময়। তো ওই গ্রামে বটতলা নামে একটা জায়গা রয়েছে। ওই জায়গাটা কিন্তু একেবারে নিস্তব্ধ। আশেপাশে 3-4 মিনিটের পায়ে হাঁটা পথের ভিতরে কোনো ঘরবাড়ি নেই, 3 দিকে শুধু বিল, শুধু ওই জায়গাটায় কিছু গাছপালা রয়েছে। আর একেবারে ভিতরের দিকে ওই বটতলা। ওনার নানি মূলত পাতা ঝাড়ু দিয়ে জড়ো করতে করতে অনেকটাই ওই বট গাছটার কাছে চলে গেছেন বা বটতলার কাছে চলে গেছেন। ওই জায়গাটাতে যেতে অনেকেই ভয় পায়, এমনটা না যে ওইখানে ভয় পেয়ে মানুষ মারা গেছে, তবে জায়গাটা এমন নিস্তব্ধ এই কারণে ওই জায়গায় যেতে সবার মধ্যে একটা ভয় কাজ করে। ওনার নানির তো একটু একটু করে ভয় কাজ করছে যে আমি একা একা আসছি, সাথে কেউ নাই, এই জায়গায় আসলাম, মানুষজন দিনের বেলাতেই আসতে চায় না, রাত তো অনেক পরের কথা, এখন আমি চলে আসি, আচ্ছা যাক আমি আর ভেতরে যাব না, যতটুকু ঝাড়ু দিছি পাতা এগুলো নিয়েই চলে যাই। তো উনি ওই পাতাগুলো বস্তায় ভরেছেন, আর বস্তাটা একটু কাঁধে নিয়ে আর ঝাড়ুটা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। হঠাৎ তখন তিনি শুনতে পেলেন ওনার ঠিক পেছনে ওই বট গাছটার দিক থেকে একটা শো শো আওয়াজ আসছে। উনি চিন্তা করলেন কি ব্যাপার, শো শো আওয়াজ কোত্থেকে আসে। উনি একটু ভয় পেয়েছিলেন, তবে ওনার মধ্যে একটা কৌতূহল কাজ করছিল। উনি পেছনে ফিরতেই দেখলেন যে কিছু জায়গায় একটা ঘূর্ণিবায়ু সৃষ্টি হয়েছে, আর ওই কিছু জায়গার মধ্যে যে পাতাগুলো ছিল, ময়লাগুলো ছিল, ওগুলো ওই ঘূর্ণিবায়ুর মধ্যে গোল হয়ে ঘুরছে। আমরা মাঝে মাঝে কিন্তু এটা দেখি, অনেকে এটাকে বানকুড়ালি বলে, যে ফানেল আকৃতির মতো একটা জিনিস তৈরি হয়, ওই খানে যে জিনিসগুলো থাকে ওগুলো ওই বাতাসের মধ্যে ঘুরপাক খেতে থাকে, ওখানে যা যা থাকে সেগুলোও ওই বাতাসের মধ্যে ঘুরপাক খেতে থাকে। গ্রামগঞ্জে অনেকে এটাকে শয়তানের বাতাসও বলে, কেউ বানকুড়ালি বলে। উনি চিন্তা করলেন যে আরে এই জিনিস তো আগেও দেখছি, অনেক জায়গায় তো এটা হয়। তো উনি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছেন। সময় যত যাচ্ছে উনি দেখতে পাচ্ছেন ওই বাতাসের ঘূর্ণনের আকৃতিটা আস্তে আস্তে বড় হচ্ছে। একটা সময় প্রচণ্ড গতি হয়ে যায় ওই বাতাসের, আর শো শো শব্দ আরো বেশি করে হতে শুরু করে। মনে হচ্ছিল ওই জায়গায় পড়ে থাকা সব পাতা ওই ফানেলের মধ্যে টেনে নিচ্ছে, আর ওই পাতাগুলো ওর ভিতরে ঢুকে ঘুরছে। আর ওই সময় মনে হচ্ছে ওই বট গাছের তলাটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। বলে রাখা ভালো, নানি যে জায়গায় দাঁড়িয়েছিলেন ওই বটতলা থেকেও কিন্তু উনি বেশ কিছুটা দূরেই চলে গিয়েছিলেন। তখন তো ভয়ে নানির শরীর দিয়ে দরদর করে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। উনি এক মুহূর্ত ওখানে দেরি না করে পাতার বস্তা ওখানে রেখে দিয়ে বাড়ির দিকে দিয়েছেন এক ভৌ দৌড়। বাসায় এসে উনি সবাইকে ঘটনাটি খুলে বলেন। কেউ তো বিশ্বাস করে না, কয় আরে না আমরাও তো ওদিকে গেছি, কখনো তো এরকম দেখিনি। ওই দিন রাতে নানির গায়ে অনেক জ্বর চলে আসে। ওই গ্রামের একজন হুজুর আসেন, উনি এসে পানি পড়া খাইয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহর রহমতে জ্বর অনেকটাই কমে যায়। এরপর আল্লাহর রহমতে ওনার সাথে আর কিছুই হয়নি। এই ঘটনার প্রায় 15-16 দিন পর ঘটে আর একটা ঘটনা। ওই একই গ্রামে নাসির উদ্দিন নামে একজন ভদ্রলোক ছিলেন, তার স্ত্রীর নাম হচ্ছে হাওয়া বেগম। এই হাওয়া বেগম পাতা ঝাড়ু দিতে গিয়েছিলেন ঠিক ওই জায়গাটাতে দুপুর 1টা নাগাদ। এদিকে অনেকক্ষণ হয়ে যায়, আসে না। বিকাল হয়ে গেছে। তখন তার স্বামী সন্তানেরা খুঁজতে খুঁজতে ওই জায়গায় গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় পায়, অর্থাৎ ওই বটতলার নিচে। দেখা যাচ্ছে তার পাশে তার ঝাড়ু পড়ে আছে, কিছু জায়গায় পাতা জড়ো করে রাখা, ওটা ওভাবেই আছে আর কি। তো তাকে ওখান থেকে তুলে আনা হয়। বাসায় নিয়ে যখন জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছে, জ্ঞান ফেরে না। এরপর একজন হুজুরকে নিয়ে আসা হয়, যিনি মোটামুটি ঝাড়ফুঁক জানতেন।
তো উনি ঝাড়ফুঁক করা শুরু করেছেন। তারপরেও কিন্তু ওনার বাসায় আনার পর 12 থেকে 13 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। হুজুর ঝাড়ফুঁক করার পর আল্লাহর রহমতে ওনার জ্ঞান ফেরে। তবে জ্ঞান ফেরার পর ওনার আচরণটা অস্বাভাবিক রকমের মনে হচ্ছিল। উনি মনে হচ্ছে গোংরাচ্ছেন, হাসছেন, একই সাথে আবার কাঁদছেন, এই হেসে দেন, এই কান্নাকাটি শুরু করেন। তখন হুজুর বললেন যে যে সমস্যাটা তৈরি হয়েছে এটা আসলে আমি পারবো না, আরও ভালো কোনো হুজুরের কাছে দেখাতে হবে, তা না হলে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা হতে পারে। তো এভাবে কিন্তু আরও 1-2 দিন কেটে যায়, ভালো কোনো হুজুরের খোঁজ আর মেলে না। এদিকে এই সমস্যা কিন্তু চলছেই, একই রকম সমস্যা। 5 বা 6 দিনের মাথায় একজন ভালো হুজুরের খোঁজ মেলে। জাস্ট এতটুকু পরিচয় বলা যাবে, ওনার নাম হচ্ছে ফয়জুল করিম। তো ওনাকে আনা হলো। উনি 2 দিন সময় চাইলেন। 2 দিন পর উনি আসেন, এসে সব ঘটনা বলতে শুরু করলেন যে ওই বটতলায় নাকি একটা ভয়ঙ্কর পিশাচ বাস করে। এর চেহারাটাও খুবই ভয়ঙ্কর। এর একটা চোখ নাই, মাথার এক পাশে ভয়ঙ্কর একটা ক্ষত, আর ওই পাশটার একটা চোখ নষ্ট হয়ে গেছে, মনে হচ্ছে যে সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। এর পাগুলো লম্বা লম্বা লোমে ভরপুর। ওই হাওয়া বেগম পাতা কুড়াতে কুড়াতে ওই বট গাছটার কাছে যখন গিয়েছেন, এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু এরপরে উনি একটা ভুল করে বসেন। তা হচ্ছে ওনার হাতে যে ঝাড়ুটা ছিল, এই ঝাড়ু দিয়ে ওই বট গাছের যে শেকড় আছে, ওই শেকড়ের মধ্যে তো কিছু পাতা পড়েছিল, ঢুকেছিল, ওই ঝাড়ু দিয়ে ওই পাতাগুলো বের করার চেষ্টা করছেন। আশেপাশে কিন্তু পর্যাপ্ত পাতা ছিল, উনি আবার কি মনে করে ওই শেকড়ের ভেতরে থাকা ওই পাতাগুলো বের করার যখন চেষ্টা করছেন, তখন তো ওই ঝাড়ু দিয়ে বারবার ওই শেকড়ের উপর উনি আঘাত করেছেন। এই কারণেই মূলত ওই ভয়ঙ্কর পিশাচটি এই হাওয়া বেগমের উপর ভর করেছে। হুজুর বললেন, এইখানে বসে আসন দিয়ে এই পিশাচটিকে বের করা যাবে না এর শরীর থেকে। এই পিশাচটিকে বের করতে হলে শনিবারের দিন ঠিক ওই সময়টাতে, যেই সময়টাতে এই হাওয়া বেগম আক্রান্ত হয়েছিলেন, ওই সময়টাতে ওই বট গাছের নিচেই বসতে হবে। তখন মূলত এই পিশাচকে এর শরীর থেকে বের করা সম্ভব, এছাড়া সম্ভব নয়। এই পিশাচটা সম্পূর্ণ ভিন্ন রকমের এক পিশাচ। তো কথা মতো শনিবার দিন নিয়ে যাওয়া হলো। তবে শনিবারের দিন যেই সময়টাতে নিয়ে যাওয়া হয়েছিল, এটা আসলে ওই দুপুর সময় ছিল না, সন্ধ্যার দিকে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে হুজুর সিদ্ধান্ত নিয়েছিলেন সন্ধ্যার দিকে নিয়ে যাবেন। তো সন্ধ্যার দিকে যখন নিয়ে যাওয়া হয়, ওখানে আরও লোকজন উপস্থিত ছিল। তখন হুজুর ওনার রুকিয়া শুরু করেন। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর ওই পিশাচটা কথা বলতে শুরু করে ওই হাওয়া বেগমের শরীরের ভেতর থেকে। যখন ওই পিশাচটা হাজির হয়েছে এবং কথা বলতে শুরু করেছে, তখন আশেপাশের পরিবেশটা এমন ভয়ঙ্কর হয়ে উঠেছে যে লোকগুলো এসেছিলেন ওইখানে, তারা এমন আতঙ্কিত হয়ে গেছেন যে মনে হচ্ছিল যে ওনারা ভয়ে ওখানেই মারা যাবেন। হুজুর বলেছেন যে আপনারা কেউ এখান থেকে যাবেন না, ইনশাল্লাহ কোনো কিছু হবে না, কিন্তু এখান থেকে চলে গেলেই কিন্তু বিপদে পড়বেন। লোকজন তো আল্লাহর নাম নিচ্ছে, ওখানেই ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। আর বট গাছের ডালগুলো মনে হচ্ছে খুবই এলোমেলোভাবে নড়ছে। বট গাছের তো এক ধরনের শিকড় থাকে, উপর থেকে ঝুলে নিচ দিকে পড়ে, এগুলো বাতাসে মনে হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে একদম। ও পিশাচটা এসে বলে যে, এই হুজুর, তুই তো জানিস কি কারণে আমি একে ধরছি, তুই এখন আমার কিছুই করতে পারবি না, তুই আমার এলাকায় আসছিস, এই গাছ আমার, এখানে আমি থাকি, এখানে আমার রাজত্ব, এখানে অন্য কারো কথা চলবে না। তখন হুজুর হেসে দিয়ে বলেন, ও তাই না, এইখানে এতটুকু একটা গাছের উপর তুই তোর রাজত্ব সাজিয়ে ফেলেছিস, তোর এই রাজত্বই যদি না থাকে তাহলে কি হবে? তখন ওই পিশাচটা নাকি বিশ্রীভাবে হেসে দিয়ে বলে, তুই আমার কিছুই করতে পারবি না। তখন হুজুর বলেন, তাই না, তাহলে দেখ আমি কি করি। হুজুর ওনার সাথে আনা একটা বোতল থেকে তরল জাতীয় কিছু, এটা ঠিক পানি না, এমন কিছু বের করে ওই গাছের দিকে ছুঁড়ে মেরেছেন। যখনই গাছের দিকে ছুঁড়ে মেরেছেন, তখনই হাওয়া বেগম অজ্ঞান হয়ে পড়ে যান। হুজুর বলেন, আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা নেই, নিয়ে যান। হাওয়া বেগমের শরীরেও কিন্তু উনি ওই তরল পদার্থ ছুঁড়ে মারেননি, মেরেছেন গাছের দিকে। এরপর সবাই ওখান থেকে চলে যান। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই ঘটনার পরদিন থেকে যারা ওইখানে ঝাড়ু দিতে গেছে, তারা সবাই দেখে এই বট গাছের পাতাগুলো মনে হচ্ছে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। সপ্তাহখানেকের মধ্যেই সবাই বুঝতে পারেন এই বট গাছটি আর জীবিত নেই, এটি মারা গেছে। এইভাবেই ওই বট গাছটা কিন্তু একদম শুকিয়ে মারা গিয়েছিল। আর এরপর ওখানে আর কোনো ভয়ের ঘটনা ঘটেছে এটাও শোনা যায়নি।
হুজুর যে কাজটি করেছিলেন তা হচ্ছে এমন কিছু একটা ওই বটগাছে ছুঁড়ে মেরেছিলেন যার কারণে ওই বটগাছটি মারা যায়। আর ওই পিশাচটাও ওখানে কি মারা গিয়েছে না ওখান থেকে চলে গেছে এই বিষয়ে আর কোনো কিছু জানা যায় না। হুজুর এই বিষয়ে কোনো কিছু জানানো নাই। যেহেতু হাওয়া বেগম অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, তার মানে হচ্ছে তার শরীরে পিশাচটা নাই। হতে পারে ওই বট গাছের সাথে সাথে ওই পিশাচটাও আস্তে আস্তে মারা গিয়েছে, আবার হতে পারে পিশাচটা ওখান থেকে সরে অন্য জায়গায় চলে গেছে। এটা একটা রহস্যাবৃত জিনিসই হয়ে রয়ে গিয়েছে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রাহুল ভাইকে আপনার পাঠানো চমৎকার এই ঘটনাটির জন্য। আশা করি বরাবরের মতো আবারও আপনার কাছ থেকে আরও ভালো, আরও সুন্দর, চমৎকার ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকব। তো ঘটনার 2 বছর আগের আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। মাত্র কিছুদিন হলো জাহিদ ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যার জন্য বেশ কয়েকজন কিছু সমস্যা নিয়ে এলেও জাহিদ ভাই ফিরিয়ে দিতে বাধ্য হয়। আর আমির সাহেবরা নিষেধ করেছিল জাহিদ ভাইকে যেন তিনি এসব থেকে অনেকদিন দূরে থাকেন। তাদের মধ্যে একজন এসেছিল জাহিদ ভাইয়ের পরিচিত এক ইমাম সাহেবের মাধ্যমে, নাম তার রাসেল। তার বড় ভাইয়ের সমস্যা নিয়ে। ভদ্রলোকের নাম আনোয়ার। তিনি পেশায় একজন ডাক্তার। কিছুদিন আগে তিনি ইমার্জেন্সির ডিউটিতে থাকা অবস্থায় হুট করে পড়ে যায়। তাকে সেই হাসপাতালেই ভর্তি করা হয় যেখানে তিনি কর্মরত ছিলেন। তিনি সুস্থই ছিলেন। এরপর কয়েকদিন থেকে তিনি ঘুমের ঘোরে বেহুশ হয়ে যেতে লাগলেন। আর ঘুম থেকে যদি জোর করে উঠানো হয় আবার সাথে সাথে ঘুমিয়ে যেতেন। নাওয়া খাওয়া কিছুই হচ্ছিল না তার। শরীর শুকিয়ে যাচ্ছিল। তিনি নাকি প্রায় সময় বলতেন যে এমন অবস্থা হওয়ার আগে যে কেউ চাইছে যে তিনি যেন তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেন। তার ঘরের দেয়ালগুলো নাকি তার সাথে রাতের বেলা কথা বলে। তারা নাকি তেমন পাত্তা দেয় না তার কথা, যেহেতু তিনি ডাক্তার মানুষ, ডিউটির চাপে আর কম ঘুমানোর কারণে এমন হচ্ছে। অন্য সবাই পাত্তা দিতে চাচ্ছিল না। তারা তাকে বলেছিল কয়েকদিনের ছুটি নেন। কিন্তু যেদিন ছুটি নিতে যাবেন সেদিন তিনি বাথরুমে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যান। হাসপাতালে নেওয়া হয়, এটা ওটা প্রায় সবকিছুই করা হয়, কিন্তু তার এই বেহুশের মতো ঘোর কাটে না। যদি হুজুর ডাক্তার এসে ঝেড়ে দেন তবে একদিন ভালো থাকে, তারপর আবারও একই অবস্থা। কিন্তু যেহেতু মাত্রই বিয়ের মতো সম্পর্ক তিনি জড়িয়েছে, তাই তাকেও না করে বলে যে অন্য কোথাও দেখেন, মাফ পেয়ে যাবেন, না হলে পরে আমাকে ফোন দিবেন। এটা বলে তার ভাইকে বিদায় করে দেয় আর কি। কয়েকদিন পর একদিন টানা 3টার পর প্রচুর ফোন আসতে লাগলো অচেনা একটা নম্বর থেকে। জাহিদ ভাই আমাতো স্বভাব অনুযায়ী ইগনোর করে ফোনগুলো রাতের বেলা। কিন্তু আসরের পর জাহিদ ভাই সেই ইমাম ফোন দেন, যার রেফারেন্স দেন ডাক্তার আনোয়ার ভাই রাসেল ভাই, মানে আনোয়ারের ভাই রাসেল এসেছিলেন। তো ইমাম ভাই জাহিদ ভাইকে বলেন যে দেখো ভাই, একটা সমস্যা হয়েছে। এই ডাক্তার আনোয়ার মসজিদে জোহরের নামাজ পড়তে আসছিল মনে হয়, কিন্তু কি না কি হলো, এখন শুধু ঘোত করে আর শক্ত হয়ে বসে আছে। কেউ টেনে হিচড়ে সরাতেই পারছে না। ওদের মান সম্মানের ব্যাপার। তুমি বা তোমার আমির সাহেবকে বলো কিছু করতে, যাতে করে আপাতত আনোয়ার সাহেবকে বের করে আনা যায় সে বিপদ থেকে। মসজিদ ভর্তি উৎসুক মানুষজন, পারলে কিছু করো। এটা শুনে দেরি না করে জাহিদ ভাই বের হয়ে যায় এবং মাগরিবের 10 মিনিট আগে জাহিদ ভাই মসজিদে যায়। এর মধ্যে এত ফোন এসেছে জাহিদ ভাইয়ের ফোনে, যার জন্য তিনি ফোন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। এসে দেখতে পায় প্রচুর মানুষ, যা জামাতের সময় তেমন সমাগম হয় না। জাহিদ ভাইয়ের জন্য এই পরিবেশটা ছিল অস্বস্তিকর। অনেকটা লোকজন এড়িয়ে তিনি ভেতরে ঢুকে দেখতে পায় ঘট করছে একটা লোক। দেরি না করে তিনি রিং হাতে পরে পিছন থেকে বাম হাত দিয়ে লোকটার চোখ ঢেকে দিয়ে তার মাথার ডান পাশে রিংটা ধরে একটা সূরার কিছু অংশ পড়তে পড়তে চেপে ধরে। আল্লাহর রহমতে 2 মিনিট পর আনোয়ার পড়ে যান এবং তাকে বের করে নেওয়া হয়। জাহিদ ভাই নিজেও কিছুটা অবাক হয়েছিল, কারণ তিনি ধারণাই করে নাই যে এমনটা কিছু হবে। মনে হচ্ছিল আজ জাহিদ ভাইকে দিয়ে হয়তো কিছুই হবে না, কিন্তু আল্লাহর সাহায্য তো রহমত, তাই না? তো চুপিসারে নামাজ পড়ে লোকজন এড়িয়ে জাহিদ ভাই আনোয়ার সাহেবের বাসায় যায়। সেখানেও একই অবস্থা, শক্ত শটাং হয়ে শুয়ে আছেন তিনি এবং ঘট শব্দ করছে। তো জোরে জোরে নিঃশ্বাস নিলে যেমন শব্দটা হয় তেমন ঘট করে শব্দ করছে। তো জাহিদ ভাই সবাইকে বের করে দিয়ে আমির সাহেবকে ডেকে আনে। উনি আসেন, কিন্তু জানালার পাশেই দাঁড়িয়ে রইলেন। জাহিদ ভাই ওনাকে বলে, দেখুন কি করা যেতে পারে। তো আমির সাহেব বলেন, এদিকে আসো। সে জানালার দিকে জাহিদ ভাইকে নিয়ে বলে, দেখো তো ডান দিকের উপরের দিকে কোনায় কিছু বাধা আছে, ওটা খুলে ফেলো।
তো জাহিদ ভাই ফোনের আলোতে ঠিকই জানালার গ্রিলে কিছু একটা দেখে বাধা পায়, বাধা দেখতে পায় কালো সুতা দিয়ে। তো খুলে দেখতে পায় স্ট্যাম্প সাইজের ছবি। আনোয়ার সাহেবের পিছনে দেখতে যাবে এমন সময় আমির সাহেব জাহিদ ভাইকে দেখতে মানা করে। তখনই তিনি বলেন, ডাকে সাড়া দিও না। এটা বলতে বলতেই জাহিদ ভাইকে কেউ ডাকছিল, ভাই ভাই আমি এখানে, ভাই শুনতে পাচ্ছেন? ও ভাই। আমির সাহেব বলেছিলেন, একদম চুপ জাহিদ, সাড়া দিও না। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর জাহিদ ভাই আর কিছু শুনছিল না। তো জাহিদ ভাইকে তিনি বলেন যে জ্বালিয়ে দিতে একটা ছবি আগে জ্বালিয়ে দিতে বলে, যতক্ষণে জাহিদ ভাই জ্বালাবে ততক্ষণে উনি আনোয়ার সাহেবকে ঝাড়ফুঁক করবেন। তো জাহিদ ভাই তাদের রান্নাঘরে যেয়ে সেই ছবিটা জ্বালিয়ে দেয়। ছবিটা পড়ার সময় চুল পড়ার বিকট একটা গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে, আর জাহিদ ভাইয়ের বমির উপক্রম হতে লাগে, খুব তীব্র। আমির সাহেবের কাছে তিনি যায় এবং বলে যে 2-3 মিনিট আগে জাহিদ ভাইকে বলে যে 2-3 মিনিটেই জেগে উঠবে ভদ্রলোক, তোমার যা যা জানার জেনে নাও, ঘন্টা 4 মধ্যে আবার একই অবস্থা হবে। এই বাসায় কারোর অস্তিত্ব নেই, কিন্তু এই বাসার ক্ষতি দূর থেকে বসে করা হচ্ছে, তুমি 1 ঘন্টার বেশি থেকো না এখানে, বলে তিনি আমির সাহেব চলে যান। আর তারপর আনোয়ার সাহেবের হুঁশ আসে। তিনি জাহিদ ভাইকে বলছিল তিনি নাকি জাহিদ ভাইকে বারবার ডাকছিল জাহিদ ভাইয়ের পেছনে দাঁড়িয়ে, কিন্তু জাহিদ ভাই তার ডাক শুনেনি। একটু আগে যে ডাকের শব্দ, এটা শোনার পর ধাক্কা খেয়েছিল জাহিদ ভাই মনে মনে। ভাবছিল উনি বললেন এখানে কেউ নাই, কিন্তু ডাক্তার বলছে সে ডাকছিল। তো জাহিদ ভাই নিজেও শুনেছে জাহিদ ভাইকে কেউ ডাকছিল, উত্তর দিতে আমির সাহেব মানা করেছিল। কিন্তু আনোয়ার সাহেব তো বেহুশ, হচ্ছেটা কি জাহিদ ভাই আসলে ভেবে কুল পাচ্ছিল না। বেশ কয়েকদিন পর আনোয়ার সাহেব খাবার খেতে চাইলেও সময় না থাকায় জাহিদ ভাই তাকে সবকিছু খুলে বলতে থাকে। তিনি জাহিদ ভাইকে বলেন এই সবকিছু শুরু 6 মাস আগে থেকে। তখন ছিল জানুয়ারি মাস। আনোয়ার সাহেব তেমন একটা ধর্ম পালন করতেন বিয়ের আগে। তো বিয়ের 1.5 বছর পর একটা নতুন মেয়ে সন্তানের জন্ম হয়। এরপর থেকে ওনার মানসিকতার পরিবর্তন আসে এবং ধীরে ধীরে তিনি নামাজি হয়ে ওঠেন। আগে তিনি তেমন ধর্ম পালন করতেন না। তো প্রায় তাবলিগি জামাতে বের হতেন। ঠিক সেভাবেই 2018 সালের জানুয়ারির দিকে তিনি তাবলিগের একটা জামাতের অংশ হয়ে দেশের একটি প্রত্যন্ত অঞ্চলে যান, যেখানে এক মসজিদে তার অবস্থান করছিলেন। একদিন রাতে আনোয়ার সাহেব ঘুম থেকে উঠেন তাহাজ্জুদ নামাজ পড়বেন তাই। মসজিদের পাশের পুকুরে তিনি অজু করছিলেন। চাঁদনি রাত, তাই অনেকটা বোঝা যাচ্ছিল চারপাশ। তিনি অজু করে বসেছিলেন ঘাটে। রাতে প্রকৃতির অমায়িক রূপ দেখে তিনি ওই সময় বসেছিলেন সেই জায়গাটায়। সেই সময় তিনি দেখতে পান একজন মানুষ তার কাঁধে বেশ কয়েকটি ডাব নিয়ে কিছু একটা বলতে বলতে পুকুরের পাড়ে রাস্তার উপরে উঠে মসজিদের দিকে এগিয়ে আসছে। তিনি কিছু ভাবেননি, কারণ ভয়ের এমন কোনো কারণ ছিলই না। সেই লোক যার কাঁধে ডাব ছিল, তিনি এত রাতে ডাব ফেরি করে বিক্রি করছিলেন। সেই লোক বলছিল, ডাব নেবেন? ডাব পরাণ জুড়ে যাবে এমন স্বাদের ডাব, মিষ্টি হলে 5 পাই, মিষ্টি না হলে 1 পাইও না। এভাবে বলতে বলতে মসজিদের সামনে দিয়ে হেঁটে যেতে লাগলো। এত রাতে ডাব, আর হয়তো টাকাকে গ্রামের লোকজন পাই বলে, যদি 5 পাই হয় তবে সে 5 টাকার ডাব হবে, এমনটা ভেবে তিনি সেই ডাব ফেরিওয়ালাকে পেছন থেকে ডাক দেয়। সেই ফেরিওয়ালা ডাক শুনে দাঁড়িয়ে যায় এবং তার দিকে ফিরে আসে। তার মুখে যেন হাসির চমক বের হচ্ছিল। আনোয়ার সাহেব বলে যে, আমাকে সবগুলা ডাব দিয়ে দেন, আমার আরো সাথী আছে মসজিদে, তাদের জন্য লাগবে। সেই লোককে এই কথা বলতে বলতে একটা ডাব সে কেটে দেয় আনোয়ারকে খাওয়ার জন্য। আনোয়ার সাহেব ডাব হাতে নেন এবং তিনি সেই ডাবে মুখ লাগিয়ে খেতে লাগলেন। যেভাবে খেতে গেলে আমরা মাথা একটু উঁচু করে বাঁকা করতে হয়, ঠিক সেভাবে। আর সেই ফেরিওয়ালা অন্য ডাবগুলো কাটছিল। ডাবের পানির স্বাদ এতটা বিশ্রী আর উটকো লাগলো তার কাছে, যার দরুন তার পেট মুখ গোলাতে লাগলো। তাই তিনি তার মুখ থেকে সেই পানি ফেলে দেন। বিরক্ত হয়ে সেই ডাব হাতে নিয়ে তিনি তাকাতেই তিনি দেখতে পান সেই ফেরিওয়ালা নাই, গায়েব। এদিক ওদিক তাকাচ্ছিলেন তিনি, তখনই তার হাতের ডাবটা নড়ে উঠল। তাকাতেই তিনি দেখতে পায় সেটা ডাব ছিল না, সেটা ছিল একটা পচা গলা মানুষের মাথা, যার মধ্যে পোকা কিলবিল করছে। তিনি থতমত খান এবং সেই মাথাটা ফেলে দিয়ে দৌড় দিয়ে মসজিদে ঢুকে তার সাথীদের ডেকে তোলেন, সব বলেন। তাদের মধ্যে সিনিয়র যিনি ছিলেন তিনি বললেন, হয়তো কোনো জিন তোমাকে ভয় দেখিয়েছে। কিন্তু আনোয়ার সাহেবের জোরাজুরির কারণে তারা সেই পুকুর ঘাটে যান, কিন্তু সেখানে কিছুই ছিল না। সেই সিনিয়র ব্যক্তি বললেন, হয়তো তুমি বের হতে কেউ বিরক্ত হয়ে ভয় দেখিয়েছে তোমাকে, এরপর একা একা বের হবে না, এটা বলে তাকে শান্ত করেন তারা। এরপর থেকে প্রায় রাতে আনোয়ার সাহেব স্বপ্নে দেখতেন একটা কাটা মাথা তিনি হাতে নিয়ে বসে আছেন, আর সেই মাথাটা তাকে বলছে, আয় আমাকে খেয়ে ফেল, নইলে
তোকে আমি খেয়ে ফেলবো। এটা বলেই সেই পচা গলা কাটা মাথা আনোয়ার সাহেবের মুখে পোকামাকড় মিশ্রিত রক্ত বমি ছুঁড়ে মারত। আর এই দেখেই রোজ রাতে তার ঘুম ভাঙত। ঘুম ভাঙলে তিনি শুনতে পেতেন সেভাবেই মসজিদের বাইরে কেউ বলছে, ডাব নিবেন? ডাব পরাণ জুড়ে যাবে এমন মিষ্টি স্বাদের ডাব। মিষ্টি হলে 5 পাই, মিষ্টি না হলে 1 পাইও না। এভাবেই চলতে লাগলো। প্রতিদিন এমন হতে থাকায় তিনি আবার তাদের সিনিয়র মেম্বারদেরকে বলেন তার সমস্যার কথা। কিন্তু এবারও তিনি বলেন, আগের ঘটনাটা নিয়ে তুমি খুব ভাবছো, তাই এমন হচ্ছে। দোয়া দুরুদ পরে ঘুমাও, এটা মসজিদ, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, একটা কথা বলতে চায় সবাইকে, আমাদের এইভাবে এই জাতীয় সমস্যা এড়িয়ে যাওয়া ঠিক না। সেই সিনিয়র মেম্বার তো দেখেননি আসলে কি হয়েছে, কিন্তু তিনি বলছেন আনোয়ার ভুল দেখেছে, আর এটা নিয়ে ভাবার কারণের প্রতি রাতেই সে সেই ফেরিওয়ালার ডাক শুনছে। এটা স্টুপিডিটি ছাড়া আর কিছুই না। ক্যান্সার রোগটা সৃষ্টি হয় অতি সূক্ষ্ম ক্যান্সার কোষ থেকে। এভাবে আতঙ্কের মধ্যে সেই এলাকায় তিনি 40 দিন থেকে ঢাকায় ফিরে এসে কর্মস্থলে যোগ দেন। ঢাকায় আসার পর তেমন কিছু কয়েকদিন হয় নাই। একদিন আনোয়ার সাহেব ঘুমের মধ্যে দেখতে পান তিনি একটা সাগরের পাড়ে দাঁড়িয়ে আছেন। চারপাশে মৃত কয়েকজন লোকের লাশ পড়ে আছে, যা পচে গলে যাচ্ছে। সাগরের পাড়ে 1 হাঁটু পানিতে একজন লোক দাঁড়িয়ে একটা ভাঙ্গা ডিঙ্গি মেরামত করছে। এরপর সেই লোক বেশ কিছু মৃত মানুষকে নিয়ে টেনে নিয়ে ডিঙ্গির মধ্যে তাদের বাঁধছে। সেই মৃত মানুষগুলো শরীরের কাপড় দিয়ে তাদেরকে বাঁধছে। টানাটানি করার সময় কোনো কোনো লাশের হাত পা পর্যন্ত ছিঁড়ে যাচ্ছিল, এতটাই পচে গিয়েছিল সেই লাশগুলো। সেই লোকটা যখন ডিঙ্গিতে উঠতে যাবে, সেই মুহূর্তে আনোয়ার সাহেবের সাথে সেই লোকটার চোখাচোখি হয়। তখন সেই লোকটি ধাওয়া করে আনোয়ার সাহেবকে ধরে ফেলে মাটিতে ফেলে দেয়। তার বুক বসে এলোপাতাড়ি ঘুষি মারতে থাকে এবং কি যেন বলতে থাকে। এটা দেখেই তার ঘুম ভেঙে যায়। তিনি বসে পড়েন এবং তিনি তার গলা, বুকে, গালে খুব ব্যথা অনুভব করতে লাগলেন। যেমনটা এই মাত্র স্বপ্নে দেখেছিলেন সেভাবেই তিনি কিছু না ভেবে ওয়াশরুমে যান। অজু করছিলেন বেসিনে, কিন্তু টের পাচ্ছিলেন বেসিনের আয়নায় তার রিফ্লেকশনটা ঠায় দাঁড়িয়ে আছে। তিনি দেখলেন বেসিনের আয়নার দিকে, দেখতে পেলেন আয়নার মধ্যে আনোয়ার সাহেব। আর বাস্তবে আনোয়ার সাহেবের লোক, এক লোক না। আয়নায় যাকে দেখছিলেন তিনি, তার শরীর ময়লা, মিটিমিটি হাসছে তার দিকে তাকিয়ে। হঠাৎ আনোয়ার সাহেবের মনে হতে লাগলো কোমর বেয়ে কিছু একটা তার শরীরের উপর দিকে উঠে আসছে। আর তিনি আয়নায় দেখলেন একটা হলুদ সাপ আয়নার মধ্যে থাকা আনোয়ারের গলার ডান দিক দিয়ে বেরিয়ে তার গলা পেঁচিয়ে ধরে ফেলেছে। কিন্তু বাস্তবে আনোয়ার সাহেব শুধু এইটুকুই টের পেলেন যে কিছু একটা তার শরীরে এদিক ওদিক বেয়ে ঘুরছে। তিনি অজু শেষ করতে পারেননি। ওয়াশরুম থেকে বের হয়ে তিনি তার স্ত্রীকে ডাকতে যেয়ে দেখলেন তার স্ত্রী রুমে নেই, আর রান্নাঘরে টুকটাক শব্দ হচ্ছে। তিনি রান্নাঘরে যান, কিন্তু লক্ষ্য করেন রান্নাঘরের লাইট বন্ধ। ঠিক তখনই তিনি বুঝতে পারলেন তার মাথার উপরে কালো একটা চাদর সিলিং এর সাথে লেপ্টে আছে। এবার তিনি চরম ভয় পেয়ে যান। তার স্ত্রীকে ডাকতে যাবেন, ঠিক সেই মুহূর্তে সেই চাদরটা তার উপরে পড়ে তাকে জড়িয়ে ফেলে। তিনি চেঁচামেচি করছিলেন, আর তার কথা অনুযায়ী সেই চাদর তার মুখের মধ্যে চলে যেতে চাইছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে সেই সময় তিনি চাদরের ভেতরের অন্ধকার দেখতে পান এক জোড়া হাত। তিনি সেই হাত দেখে ভয়ের চোটে সেই হাতের দিকে লাথি মারতে থাকেন। আর তখনই সেই চাদরটা কেউ টেনে সরিয়ে দেয়। তিনি দেখতে পান তার স্ত্রী ফ্লোরে বসে আছে হাত ধরে, আর তার ছোট ভাই দাঁড়িয়ে আছে হাতে জায়নামাজ ধরে। তাদের ভাষ্য অনুযায়ী আনোয়ার সাহেবের চেঁচামেচির কারণে আগে তার স্ত্রী ডাইনিং রুমে এসে দেখতে পায় জায়নামাজ দিয়ে নিজের মাথা নিজে ঢেকে রেখে নিজের সাথে নিজে ধস্তাধস্তি করছিলেন। তা দেখে তার স্ত্রী হাত দিয়ে জায়নামাজ সরাতে গেলে তিনি লাথি মারেন, আর ততক্ষণে তার ছোট ভাই এসে এক টানে জায়নামাজ সরিয়ে ফেলেন। এই ঘটনা শুনে আনোয়ার সাহেব আশ্চর্য হয়ে যান। তিনি চেপে যান তার সাথে কি কি হচ্ছিল তার সবার সামনে। সবাইকে তিনি এটা বলেন যে জায়নামাজ নিয়ে পানি খেতে এসে পরে গিয়ে জায়নামাজ সাথে জড়িয়ে গিয়েছিল, তার দম আটকে যাচ্ছিল, তাই এমন করছিলেন বলে তিনি একটা বাহানা দেন। রাত পার হওয়ার পর তিনি তার এক পরিচিত সিনিয়র জামাতের সঙ্গীকে এইসব কথা বলেন। সেই মসজিদে তার সাথে ঘটতে থাকা ঘটনা থেকে শুরু করে সব, আর গেল রাতের ঘটনা সব শুনে সেই সিনিয়র ব্যক্তি আনোয়ার সাহেবকে নিয়ে যান একজন ইমামের কাছে, যিনি ঝাড়ফুঁক করতেন। সেই ইমাম সাহেবের সামনে বসার পর ইমাম সাহেব বলেন, দেখুন আপনাদের সাথে সাথে একটা খারাপ বাতাস এখানে এসেছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো গুরুতর সমস্যা নয়, কিন্তু এখন মনে হচ্ছে কঠিন সমস্যা। আনোয়ার সাহেব বলেন, আপনি তো জানেন না কি সমস্যা নিয়ে এসেছি। আমার সমস্যাটা ঠিক। এই কথা বলার সময় ইমাম সাহেব তাকে থামিয়ে দিয়ে বলেন, আমাকে বলতে হবে না, অপেক্ষা করুন, আমি একজন ভালো জিনকে নিয়ে আসছি,
এটা বলে তিনি চুপ হয়ে গেলেন। ঘরের লাইট একজন নিভিয়ে দেন। ইমাম কাকে যেন সালাম দেন এবং আনোয়ার সাহেবকে ইশারা দিয়ে জিজ্ঞেস করেন, দেখুন তো কি সমস্যা। ঘরে যে কেউ এসেছে এটা আনোয়ার সাহেব বুঝতে পারেনি। একদম স্বাভাবিক ছিল এবং কেবল ইমাম সাহেবের কথাই শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর ইমাম সাহেব বলেন, দেখুন আনোয়ার ভাই, আপনার উপরে খুব বাজেভাবে তাবিজ করা হচ্ছে। আপনাকে ওই বাসায় থাকতে দেওয়া যাবে না, না হলে ঘোর বিপদ হতে পারে। আমার এই বন্ধু জিন বলেছে আপনার ক্ষতি এক নাগারে হবে। আপনার ঘরের দেয়ালে দেয়ালে তাবিজ আছে, সেই ঘরে এদের মতো জিন প্রবেশ করতে পারবে না উত্তাপের কারণে। আপনি ভাই বাঁচতে চাইলে ওই বাসাটা ত্যাগ করুন, এছাড়া কোনো উপায় নাই ভাই। আনোয়ার সাহেব জানতে চান কে আর কেন তাবিজ করবে তাকে, আর নিজের বাসা ছেড়ে তিনি কোথায় যাবেন। ইমাম বলেন, আমি আপনাকে বলতে পারবো না কে ক্ষতি করে যাচ্ছে আপনার বাড়ি তো আপনাকে ছেড়ে দিতে বলছি না, বলছি কিছুদিন ওই বাড়ি থেকে দূরে থাকুন, সমস্যাগুলো কাটিয়ে তারপর বাড়িতে ফেরত যান। তো সেদিন আনোয়ার সাহেব বাসায় ফিরে আসেন। শক্ত মনের মানুষের জন্য তিনি চেপে যান সব ব্যাপার। কিন্তু ইমাম সাহেব যে বলেছিলেন বাসার দেয়ালে দেয়ালে তাবিজ আছে, সেটা তার মাথায় ঘুরছিল। কে করলো তাকে তাবিজ, কেন করলো, আসলে কি ঘরে তাবিজ আছে? এই জন্য তিনি রাতে সবাই ঘুমিয়ে গেলে উঠে পড়েন। তিনি সূরা ফালাক নাস পড়ছিলেন, এই জন্য যেন এর উসিলায় আল্লাহ যেন তাকে একটু সাহায্য করেন সেই বাজে জিনিসপত্র যদি থেকে থাকে তবে তা খুঁজে পেতে। ঠিক তখন তিনি তার বিছানার মাথার দিকের দেয়ালে ঠক ঠক শব্দ শুনতে পান। যেমনটা ফাঁপা দেয়ালে আঙুল দিয়ে টোকা দিলে শব্দ হবে, তেমন তিনি সেই দেয়ালে টোকা দিতে লাগলেন। এর কারণে তার স্ত্রী ঘুম ভেঙে যায়। তিনি তার স্ত্রীকে একটা বাহানা দিয়ে ওয়াশরুমে চলে যান। সেই আয়নার দিকে তাকান। সেই আয়নাতে গত রাতে তিনি দেখিয়েছিলেন তার প্রতিবিম্বকে ঠায় দাঁড়িয়ে থাকতে, যার গলায় সাপ জড়িয়েছিল। তিনি তাকিয়ে থাকতে থাকতে তার প্রচন্ডভাবে ঘুম পেয়ে বসে এবং সেই ওয়াশরুমের সামনে তিনি ঘুমিয়ে যান। সকালে তার স্ত্রী তাকে ঘুম থেকে ডেকে তোলে। ওয়াশরুমের দেয়ালে ঠেস দিয়ে তিনি বসে ঘুমাচ্ছিলেন। তিনি বের হয়ে যেয়ে ঘুমিয়ে পড়েন। এদিকে তার স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে যে বলেন যে, দেখুন তো আপনার ছেলে কেমন আচরণ করছে। একদিন আগে রাতে ডাইনিং এর ফ্লোরে জায়নামাজ নিয়ে পড়েছিল, আর আজ এখন ওয়াশরুমের সামনে ঘুমাচ্ছে। আর রাতের বেলা দেয়ালে কি যেন করছে, কোনো সমস্যা হলো কিনা একটা দেখুন। এটা শুনে তার শাশুড়ি উল্টা তাকে বকা দেন যে, তোমার স্বামীর সমস্যা হচ্ছে আর কোথায় কোথায় তার, তুমি আমাদের কাছে অভিযোগ দিচ্ছ ওর কথা না ভেবে। যাই হোক, পারিবারিক দোষারোপ আর কি। তারপর তারা এসে তাকে ডাকেন, কিন্তু তিনি ওঠেননি। বারবার বলছিলেন ঘুমাতে দাও আমাকে। সেদিন তিনি আর হাসপাতালে যাননি। প্রায় রাত 8টার দিকে তার ঘুম ভেঙে ওঠে। এই যে তার দ্রুত আচরণের পরিবর্তন, তার স্ত্রী মনে ভয় ঢুকতে লাগলো। তার স্ত্রী তাকে বলছিল যে, কি হয়েছে আপনার, এমন কেন করছেন, আমি কি কোনো অন্যায় করেছি নাকি? উত্তর আনোয়ার বলেন, না কিছু করোনি, আমার যেন কেমন লাগছে, মাথা হালকা লাগে, মনে হচ্ছে আমি মাটি থেকে উঁচুতে ভেসে ভেসে চলাফেরা করছি, কেমন যেন এলোমেলো লাগছে নিজেকে। এটুকু বলে তিনি এড়িয়ে যান বাকিটা। সেদিন সবাই ঘুমিয়ে যায় যে যার মতো, আর তিনি নিজেকে ব্যস্ত রেখেছিলেন ইবাদতে। তিনি সূরা কেরাত পড়ছিলেন বৈঠকে বসে। এমন সময় তিনি শুনতে পেলেন দেয়াল থেকে ফিসফিসানির মতো শব্দ, কারোর কথা ভেসে আসছে। তিনি আরেকটু লক্ষ্য করে শুনতে পান বৃদ্ধ নাকি কণ্ঠে, দেখ দেখ কি আরামে ঘুমাচ্ছে এক একজন, এই ধর ধর বসিয়ে ফেল, আর গুরু মাকে বল কাজ করে দিয়েছি। আরে আরে ও কই দেখতো কোন ঘরে ও বসে আছে। এ কথা শুনছিলেন, ভেসে আসছিল দেয়াল থেকে। তার তখন মনে হতে লাগলো দেয়ালগুলো যেন তার দিকে তাকিয়ে আছে। তিনি ভয় পেয়ে যান, চলে আসেন নিজের ঘরে। আর তিনি দেখতে পান বাচ্চারা যেভাবে দেয়ালে ড্রয়িং করে আঁকাবুকি করে, সেভাবে আঁকা একটা ছবি। বাবা মায়ের হাত ধরা ছোট্ট একটা মেয়ে, তাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সূর্য, কিন্তু সেই সূর্যের উপর একটা সাপ ফোনা ধরে দাঁড়িয়ে আছে। এটা তিনি দেখার পর কালেমা পড়তে পড়তে নিজের মেয়ের পাশে যেয়ে বসেন। ভয় পাচ্ছিলেন তিনি তার মেয়েকে নিয়েই। সেই সময় ধীরে ধীরে সেই আঁকিবুকিগুলো দেয়ালে মিলিয়ে যায়। এভাবে বেশ কয়েকটা দিন চলে যায়। ঠিক মতো ডিউটি করতে পারছিলেন না, রোগী দেখতে পারছিলেন না, সবসময় মেজাজ চড়া থাকতে লাগলো। তিনি প্রায় ডিউটিকালীন সময়ে এমন কিছু আচরণ করতেন যার দরুন বোঝা যেত আনোয়ার সাহেবের পার্সোনালিটির বড় ধরনের পরিবর্তন হচ্ছে। নামাজ এক ওয়াক্ত পড়লে পরের ওয়াক্ত পড়তেন না। আর প্রতি রাতে তার ঘরের দেয়ালগুলো থেকে ভেসে আসতো কথাবার্তা, যা শুনে তিনি নিজেই ঝাড়ি মারতেন। তার সবসময় মনে হতে লাগলো দেয়ালগুলোর মধ্যে একটা সাপ চলাফেরা করে। এই কথাগুলো তিনি পরিবারের সবাইকে বলতেন। এই কথাগুলো বলার সময় আনোয়ার সাহেবের স্ত্রী জাহিদ ভাইকে বললেন যে তার স্বামীর অবস্থা দেখে চিন্তিত ছিলেন খুব বেশি। তিনি ধরে নিয়েছিলেন তার স্বামীকে কেউ কিছু করেছে। তাই তিনি তার বাবার মাধ্যমে এক হুজুরের কাছে নিয়ে যেতে চাইলে তিনি যাননি। পরে আনোয়ার সাহেবের শ্বশুর তার সেই পরিচিত হুজুরের কাছে যান।
তিনি আনোয়ার সাহেবের শ্বশুরকে বলে দেন যে যে কোনোভাবেই তার মেয়ের জামাইকে তার কাছে নিয়ে আসতে এবং সেই বাড়ি থেকে তার মেয়ে এবং নাতিকে দূরে সরিয়ে দিতে, কেননা বিপদ এই 3 জনের উপর। একটার পর একটা সেহের করা হচ্ছে আনোয়ার সাহেবের উপর। যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। মূলত যেই উদ্দেশ্যে আনোয়ারকে সার করা হচ্ছে সেটার উল্টোটা হচ্ছে এখন। যেহেতু তার স্ত্রী তাকে নিয়ে যেতে পারেনি, তাই তারা কি করবে বুঝে উঠতে পারছিলেন না। এরপর একদিন রাতে আনোয়ার সাহেব শুয়েছিলেন, কিন্তু দেয়ালের ঠুকঠুক শব্দের কারণে বিরক্ত হয়ে উঠে বসেন। তার মনে হতে লাগলো দেয়ালগুলো যেন জীবন্ত হয়ে তাকিয়ে আছে তার দিকে। তার মনে হতে লাগলো যেন সবগুলো দেয়ালে রক্ত মাখা আর লক্ষ লক্ষ পোকা কিলবিল করছে। তিনি উঠে দাঁড়ান। অসহ্য হয়ে উঠছিল তার জীবন, তাই তিনি একটা হাতুড়ি জোগাড় করে নিয়ে ফেলেন এবং আসেন নিচতলা থেকে। তিনি চাচ্ছিলেন হাতুড়ি দিয়ে তিনি দেয়ালগুলো ভেঙে ফেলবেন। আসলে তাকে এতটা কাবু করে ফেলেছিল যে এটা সমস্যা যার দরুন উনি জেগে আছেন নাকি স্বপ্ন দেখছেন এটা তিনি বুঝতে পারতেন না। রিয়েলিটি ছিল তার কাছে স্বপ্নের মতো এবং স্বপ্ন ছিল রিয়েলিটির মতো। কিন্তু তিনি হাতুড়ি দিয়ে বারবার বাড়ি মারতে যাবেন, সেই সময় তিনি স্পষ্ট দেখলেন তার ঘরের বিছানায় কাছে বাম দিকে পিলারের নিকট একটা সাপ নিজের লেজ নিজেই গিলে ফেলছে নিজেই। তিনি সাপ সাপ বলে তার স্ত্রীকে ডাকতে থাকেন, কিন্তু তার স্ত্রী উঠে কোনো সাপ দেখতে পান না। এই অবস্থা দেখে তার স্ত্রী তার জন্য পানি পরা এনে গোপনে তাকে খাওয়াতে লাগলেন এবং রাতে আনোয়ার সাহেবকে ঘুম পাড়িয়ে দিতেন সূরা পড়তে পড়তে। এর ফলে বেশ কিছুদিন রাতে আনোয়ার সাহেব ঘুমোতে পেরেছিলেন। কয়েকদিন পর একদিন তাদের বংশের একজন লোক মারা যান, যার লাশ নিয়ে তাদের গ্রামের বাড়ি যেতে হবে। সবকিছু ঠিকঠাক হওয়ার পর তারা রওনা দেন। যেই অ্যাম্বুলেন্সে লাশ বহন করা হচ্ছিল সেই গাড়িতে লাশের সাথেই আনোয়ার সাহেব ছিলেন পিছনের দিকে। লাশের সামনের দিকে ছিল তার ছোট ভাই। আনোয়ার সাহেব দোয়া দুরুদ পড়ছিলেন। হঠাৎ তার মনে হলো তিনি মাত্রই জেগে উঠেছেন আর লাশের কফিন থেকে ভেসে আসছে, ডাব নিবেন, ডাব পরাণ জুড়ে যাবে এমন স্বাদের মিষ্টি ডাব। মিষ্টি হলে 5 পাই, মিষ্টি না হলে 1 পাইও না। ধাম ধাম করে গাড়ির সামনের দিকে 2টা শব্দ হলো, বিকট শব্দ, যার কারণে তিনি চিৎকার দিয়ে উঠেছিলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। তিনি উঠে যে ড্রাইভারের পেছনের দিকে ফাঁকা জায়গা দিয়ে তাকে ডাকতে গেল, কিন্তু দেখলো ড্রাইভার নেই, গাড়ি কিন্তু রাস্তা এক পাশে দাঁড়ানো। এবার সমানে কফিনের ভেতর থেকে ধুম ধুম করে শব্দ হতে লাগলো। আতঙ্ক তিনি পেছনে ফিরে দেখতে পান গাড়ির পেছনের দিকটা খোলা আর বেশ কয়েকটা বড় সাইজের কুকুর লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে কফিনের দিকে। তিনি উঠে যে পেছনে হুড নামিয়ে দেন। এর মধ্যে তার চোখে পড়ে যেখানে তিনি বসেছিলেন সেখানে তিনি দেখতে পান নিজেকেই সেইভাবে সেই জায়গায় বসে আছেন, ডান হাত কপালে আলগা করে চেপে রেখে। এটা দেখার পর তার মনে হলো তিনি হুট খুলে আপনা আপনি পড়ে গেছেন রাস্তায়। তিনি তার ভাইয়ের নাম ধরে ডাকছিলেন, আর তখনই সেই কুকুরগুলো কফিনটা টেনে হিচড়ে নামিয়ে নিল, আর তার চোখের সামনে কফিন ভেঙে লাশটা একটু বেরিয়ে এলো। আর সেই কুকুরগুলোর মধ্যে একটা লাশের শরীর থেকে কাফনের কাপড়ের একটা অংশ নিয়ে দৌড় দিল। এটা দেখে তিনি দিক বিদিক কি করবে বুঝতে না পেরে দৌড় দেন। হঠাৎ তিনি উপর থেকে নিচে পড়ে যান আর নিজেকে আবিষ্কার করেন পানির মধ্যে। এর তখনই কেউ যেন তাকে টেনে উপরে তুলে ডাঙায় উঠায়। এটা ছিল তার ভাই এবং ড্রাইভার। তার ভাইয়ের ভাষ্য অনুযায়ী তারা গাড়ি থামিয়েছিলেন প্রস্রাব করবেন বলে, আর তখন একটা কুকুর গাড়িটার পাশে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছিল, আর তখন নাকি গাড়ির হুড খুলে আনোয়ার সাহেব নাকি সেই কুকুরকে তাড়া করে এবং পাশের একটা খালে তিনি অন্ধকারে পড়ে যান। ততক্ষণে আনোয়ার সাহেবের পিছনে ছুটছিলেন তার ভাই আর ড্রাইভারের শাগরেদ। সেদিন সেই সময় থেকে আনোয়ার সাহেব কারোর সাথে সবার সাথে কথা বলা থামিয়ে দেন। খুব কম কথা বলতেন তিনি। এটার পেছনে মূল কারণ ছিল বাস্তব কোনটা অবাস্তব কোনটা সেটা তিনি বুঝতে পারছিলেন না। এজন্য তিনি চুপ হয়ে যান আর খাস দিলে ইবাদত করতে থাকেন সাহায্য চেয়ে। তিনি মসজিদে থাকলে নিরাপদ বোধ করতেন, কিন্তু বেশি সময় সেখানে থাকলে তার মনে হতো তো গলায় যেন কি জানি চেপে ধরেছে। তার হাড় কাঁপুনি দিয়ে জ্বর আসতো তার মসজিদে ঢুকলে। এই কাঁপুনির কারণে তার নিজের উপর তিনি কন্ট্রোল রাখতে পারতেন না। ততদিনে তার স্ত্রী বুঝে গিয়েছিল তার স্বামীর অবস্থা খুব খারাপ, আর তার শ্বশুর নিজেও বেশ কয়েকজনের কাছে গিয়েছিল, যেহেতু সমাধান মিলছিল না। এর মধ্যে একদিন আনোয়ার সাহেব রীতিমতো একটা দড়ি কিনে এনে ডাইনিং এর সাথে ফ্যানের সাথে বাঁধতে শুরু করেন। তার বাবা তাকে জিজ্ঞেস করছেন, এই কি করছিস? তিনি উত্তর দেন, একটু ফাঁসিতে ঝুলে দেখতে চাই মানুষ কিভাবে মারা যায়। কিচ্ছু হবে না, তুমি ভেবো না। বলতে বলতে তিনি গলায় ফাঁসটা পরে ঝুলে যান। তার বাবা তাকে ধরে ফেলে। তার ডাকে অন্য সবাই এসে তাকে সাথে সাথে নামিয়ে ফেলেন। এই কাণ্ডটা হওয়ার পর তারা মনে করেন তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ডাক্তার দেখানো হয়, কিন্তু আনোয়ার সাহেব নাকি প্রায় রাতে শুনতেন সেই ফাঁসির দড়ি তাকে ডাকছেন আনোয়ার আনোয়ার বলে।
এরপর থেকে তিনি রীতিমতো ঘুমে আচ্ছন্ন হয়ে থাকতেন। নাওয়া খাওয়া কোনো কিছুই হতো না, শুধু ঘুম। তুলে দিলেও তিনি কিছুক্ষণ পর তিনি ঘুমিয়ে যেতেন। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যাচ্ছিল না কি হয়েছে তার। তিনি যদি জেগে যেতেন তবে তিনি চাইতেন মসজিদে চলে যেতে। ঠিক এভাবেই আজ তিনি যখন নামাজ পড়তে যান তখন তিনি অনুভব করেন প্রচণ্ডভাবে কাঁপুনি দিচ্ছে তার শরীর এবং আচমকা তিনি দুর্বল হয়ে ঢলে পড়ে যান। এরপর তার ঘুম এখানেই জাহিদ ভাইয়ের সামনে ভাঙে। তো তিনি মনে করছিলেন আর সবার মতো তাকে জাহিদ ভাই মানসিক রোগী মনে করবে, কিন্তু তা মনে করার লোক জাহিদ ভাই না। এই জন্য তাকে জাহিদ ভাই বলে, আমাকে দেখান তো কোনো জায়গায় দেয়ালের ভেতরে আপনি এসব কিছু দেখেছেন। তখন তিনি জাহিদ ভাইকে নিয়ে নেমে যায় এবং দেখান কোন কোন জায়গায় কি কি দেখেছেন। সবকিছু দেখে জাহিদ ভাই তাকে আশ্বস্ত করে যে আপনি মানসিক রোগী না, কেউ তো কিছু করেছে অবশ্যই, আপনি একটু ধৈর্য ধরুন, আগামীকাল আমি আসবো আপনাকে দেখতে। এটা বলে জাহিদ ভাই চলে আসে এবং সেদিনের মতো, যেহেতু আমির সাহেব বলে দিয়েছিল বের হয়ে যেতে 1 ঘন্টার মধ্যে, রাতে আমির সাহেব জাহিদ ভাইকে এসে বলেন, দেখো আগে বুঝো কি বলছি। তুমি যখন আমাকে ডেকেছিলে আমি কিন্তু প্রবেশ করতে পারিনি সেই বাসায়, সেটা তো দেখেছিলে তাই না? আমি নিজে ভালো করে দেখেছি কেউ কি সেই বাড়িতে এসে আনোয়ার সাহেবকে প্ররোচিত করছে কিনা, কিন্তু আমি যা দেখেছি তা আমি চিন্তা করতে পারিনি। এখনকার সময়েও এইভাবে কেউ সাহের করতে পারে? আনোয়ার এখনো টিকে আছে কারণ ওর মনের জোর অনেক বেশি, আর হয়তো ভালো কিছু কাজ করেছে যার জন্য আল্লাহ সবুর করার ক্ষমতা ওকে দিয়েছেন। যেটাই হোক, আজ তুমি ওর বাসায় যাবে, প্রতিটা দেয়ালে আয়নার সব জায়গায় ওকে নিয়ে যাবে। যেখানে যেখানে ও বলবে এখানে ও কিছু দেখছে, সেখানে যদি দেয়াল থাকে তুমি ভেঙে ফেলো, দেখো কি আছে, আর যদি কিছু পাও তা আমার কাছে দাও। তাহলেই আমাদের পক্ষে সম্ভব এই সমস্যার উৎপত্তি স্থলটা খুঁজে পাওয়া। এরপর জাহিদ ভাই আনোয়ার সাহেবের সাথে ঘটতে থাকা ঘটনার কথা তাকে বলে। তিনি কিছু পানি পড়া দিয়ে দেন এবং আনোয়ারকে খাইয়ে দিতে। সেদিন জাহিদ ভাই যায় মাগরিবের পর, যথারীতি তিনি ঘুমিয়েছিলেন। অনেক কষ্ট করে প্রায় 1 ঘন্টা বেশ কিছু সূরা তার কানের কাছে পড়তে থাকেন জাহিদ ভাই। এরপর তার ঘুম ভেঙে যায়। তাকে ফ্রেশ হাত দিয়ে জাহিদ তাদের পারিবারিক বাকি সদস্যদের বলে, আমাকে একটা শাবল আর হাতুড়ি এনে দেন, এবং তাদের বলে জাহিদ ভাইকে তার মতো কাজ করতে দিতে হবে। যদি জাহিদ ভাইয়ের কাজ নিয়ে তাদের কোনো ইস্যু থাকে তাহলে জাহিদ ভাই চলে যাবে এখনই। তারা জাহিদ ভাইকে বলেন, আপনার যা ইচ্ছা তা করুন। তো জাহিদ ভাই রাসেল মানে আনোয়ারের ছোট ভাইকে ছাড়া আর কাউকে সেই বাসায় থাকতে দেয়নি। তো আনোয়ার সাহেব খাওয়া দাওয়া করেন। জাহিদ ভাই শাবল এবং হাতুড়িতে পেরেক দিয়ে আছর কেটে কেটে একটি সূরার আয়াত লেখেন, এবং সারাদিন খাওয়ার সময় পাইনি জাহিদ ভাই ব্যস্ততার কারণে। তাই জাহিদ ভাই নিচে নেমে যায়, কিন্তু রাত 11:15 বেজে যাওয়ায় আর কিছু পাওয়া যাচ্ছিল না। তাই 1 বোতল পানি নিয়ে জাহিদ ভাই উপরে ওঠে। জাহিদ ভাই যাদের সমস্যা থাকে তাদের বাসার পানিটা পর্যন্ত পান করেন না। জাহিদ ভাই ঘরে ঢুকে ওয়াশরুমে যায় অজু করতে। অজু করার সময় পানি যখন ব্যবহার করছিল সেই পানিটা জাহিদ ভাইয়ের কাছে কেমন যেন লাগছিল। সন্দেহ হয়, জাহিদ ভাই রিংটা হাতে পরে সেই হাতে পানির কল ছেড়ে দেন। জাহিদ ভাই টের পেতে লাগে রিংটা গরম হচ্ছে। বুঝতে আর বাকি রইল না পানিতে কিছু মেশানো। তাই তিনি রাসেল আর আনোয়ার সাহেবকে নিয়ে প্রথমে রিজার্ভ ট্যাঙ্কের কাছে যায়। সেখানে কোনো কিছু আনোয়ার সাহেব দেখেননি। এরপর তারা ছাদে যায়। ছাদে ওঠার পর থেকে আনোয়ার সাহেব কাঁপতে লাগলেন। তিনি বললেন তার হাড় কাঁপানো শীত লাগছে। জাহিদ ভাই পানির ট্যাঙ্কে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কেন যেন পানির ট্যাঙ্ক ভেজা ছিল চারদিক দিয়ে। ভেতরে বাইরে দেখলো কিন্তু কিছুই খুঁজে পাচ্ছিল না। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলো জাহিদ ভাই, পানির ট্যাঙ্কটা ভরে গেলে ওভারফ্লো লাইন দিয়ে পড়ে যায়, কিন্তু তেমন না হয়ে ট্যাঙ্কের মুখ দিয়ে পানি পড়ে যেত, যার কারণে জাহিদ ভাই দেখছিল পুরো ট্যাঙ্ক পুরাটাই ভেজা আর ওভারফ্লো লাইনটা শুকিয়ে কাঠ হয়ে আছে। আলো মেরে দেখার পর দেখলো কাগজ দিয়ে মুখ বন্ধ। সেই কাগজ বের করার পর পেছনের দিকটা ভেজা ছিল, চুল বেরিয়েছিল অনেকগুলো সেদিক দিয়ে। সাথে করে নিয়ে আসা একটা মাটির পাত্রে সেই জিনিসগুলো তিনি রেখে দেন। আনোয়ার সাহেবকে নিয়ে তিনি তার ঘরে যান। তার দেখানো মতো জায়গায় এই রাতে সিমেন্টের ঢালাই জাহিদ ভাই নিজেই ভাঙতে শুরু করে। জাহিদ ভাই বারবার বলছিল উনি বারবার বলছিল এখানে সাপ আছে, এখানে দেয়ালের ভেতর। কিছুক্ষণ পর যখন প্রায় 7-8 ইঞ্চি পরিমাণ সিমেন্টের ঢালাই সরিয়ে ফেলার পর জাহিদ ভাই কালো কিছু একটা নরচুর করতে করতে দেখতে পেয়ে সরে যায়। বিশ্বাস করা যাবে না, বলেছেন বিশ্বাস করতে পারবেন না, একটা জীবিত সাপ ছিল। এটার মাথা ছিল হাতের বুড়ো আঙ্গুলের মতো। এটাকে নড়তে দেখে জাহিদ ভাই আমির সাহেবকে ডাকে। কি করব বুঝতে পারছিল না জাহিদ ভাই। এমন ছিল যে সিমেন্টের ঢালাই এই সাপের উপরেই করা হয়েছে।
সেই ভাঙ্গা জায়গা দিয়ে সালফারের বিকট গন্ধ বের হতে শুরু করে, যা সহ্য করা ছিল প্রচন্ড কষ্টের। আর আনোয়ার সাহেব এবার তার ছোট ভাইকে বললেন, দেখ দেখ, আমি বলছি বারবার তোরা পাত্তা দিলি না, এখন দেখ। এটা বলছিলেন আর কয়েক কাঁদছিলেন জাহিদ ভাইকে জড়িয়ে ধরে। এদিকে আমির সাহেব ততক্ষণে আসেন সেখানে। তিনি আলো নিভিয়ে দিতে বলেন। জাহিদ ভাই তাকে ট্যাঙ্ক থেকে পাওয়া তাবিজ দেয় এবং তাকে সে দেখানো সেই ছাপটা জীবিত অবস্থায় দেয়ালের ভেতরে চাপা ছিল। উনি বলেন, বাথরুমের আয়নাটা খুলে নিয়ে আসো। খোলার সময় আয়নার দিকে তাকাবে না, আর কেউ ডাকলেও সাড়া দিবে না। এই অন্ধকারে বাথরুমে যে আলো জ্বালিয়ে জাহিদ ভাই আয়নাটা খোলার চেষ্টা করতে থাকে। আয়নার দিকে জাহিদ ভাই তাকিয়েছিলেন বেশ কয়েকবার। আয়নাটা খোলার পর জাহিদ ভাই একটা ঝলক দেখলো আয়নার মধ্যেই একজন মানুষের চেহারা, যে আয়নাটা খুলে নিয়ে গেছে এবং পরে এসে সেই জায়গায় আবার লাগিয়ে দিয়েছে। আনোয়ারের ঘর থেকে জাহিদ ভাইকে আমির সাহেব বলেন, তোমাকে তো না করেছিলাম তাকাতে, তাই না? আচ্ছা, বের হয়ে আসো। এরপর তিনি জাহিদ ভাইকে বলেন, ওদের ঘরের সবাইকে এনে ঢোকাও আর সবার সামনে আয়নাটা ভেঙে ফেলো, এরপর চলে আসো। জাহিদ ভাই সব খোঁজ খবর নিয়ে ভোরের আগেই আসবে, মানে আমির সাহেব ভোরের আগে আসবে সব খোঁজ খবর নিয়ে। জাহিদ ভাই আলো জ্বালিয়ে রাসেলকে বলেন, সবাইকে ডাকো। রাসেলের চোখ ছানা বড়া হয়ে গেছিল এমনটা দেখে। এদিকে সবাই এসে আনোয়ার সাহেবের বিছানা বাম দিকের পিলারের নিকট খুঁড়ে রাখা জায়গায় সাপটার মাথা নড়তে দেখে অবাক তো হয়েছিলই। আনোয়ারের বাবা কান্নায় ভেঙে পড়ে। তো জাহিদ ভাই ঠিক তখনই কাউকে কিছু না বলে সেই আয়নাটা ফ্লোরে ছুঁড়ে মেরে ভেঙে ফেলে। তখন জাহিদ ভাই দেখলো হঠাৎ হওয়া শব্দে আচমকা সবাই কেঁপে উঠল, কিন্তু আনোয়ারের মা তার হাতটা লুকিয়ে ফেলেন। ব্যাস, সবকিছু পরিষ্কার কে করেছে। এখন জানা বাকি ছিল কেন। জাহিদ ভাই কাউকে বুঝতে না দিয়ে বের হয়ে যেতে লাগলো। বললো, আগামীকাল আসবো। আমাকে, মানে জাহিদ ভাইকে আনোয়ার সাহেব বলছিলেন সাপটাকে কিছু করে দিতে, কারণ ভয় লাগছিল সবার। তখন জাহিদ ভাই একটা কাপড় দিয়ে সেই জায়গাটা ঢেকে দেয় এবং সেই ঘর তালা মেরে দিয়ে চাবি নিজের কাছে রাখে জাহিদ ভাই। বলে যে কাজ শেষ হয়নি, সবকিছুর শুরু মাত্র, অনেক কিছু খুঁজে পাওয়া বাকি। এটা বলে সেখান থেকে চলে আসে। ভোরে জাহিদ ভাইকে আমির সাহেব সবকিছু বলেন, কে, কেন, কখন, কোথায়, কিভাবে, সবকিছু, যা এখন জাহিদ ভাই বলবে না। জাহিদ ভাই চাই এই অংশটুকু মন দিয়ে শুনুন, প্রতিটা কথা, প্রতিটা শব্দ। আপনারা সবাই প্রস্তুত তো? সেদিন পরন্ত বিকেলের দিকে তাদের বাসায় জাহিদ ভাই যায়, কিন্তু তাদের বাসায় প্রবেশ না করে বাসার পাশে একটা পার্কিং গার্ডেনের সাইডে বসে রাসেলকে ফোন দিয়ে ডেকে আনে। সে এসে জাহিদ ভাইকে বলে, ভেতরে আসুন। কিন্তু জাহিদ ভাই তাকে তার পাশে বসতে বলে। জাহিদ ভাই তাকে বলে, আমি যা জানি, যা বলবো তা কি হজম করার মতো শক্তি আছে তো আপনাদের? রাসেল বলেন, ভাই, জীবনে কোনোদিন এমন কিছু দেখিনি, শুধু শুনেছি। আজ নিজ চোখে নিজেদের বাসায় দেখলাম। সত্যি এমন কিছু আছে তা আগে বুঝতাম না। যেটাই হোক, আপনি বলবেন যে জড়িত আছে তার নামটাও বলবেন। জানতে চাই কে আমাদের এত বড় সর্বনাশ করতে চেয়েছে। জাহিদ ভাই তাকে বলে সর্বনাশ করতে চায়নি, জ্ঞান লোপ পেয়ে বিবেক হারিয়ে আরেকজনের পুতুল হয়ে সে এই কাজ করেছে। তখন রাসেল জাহিদ ভাইয়ের কাছে জানতে চান, ভাই, নামটা দয়া করে একবার বলেন। তখন জাহিদ ভাই তাকে বলে, চলুন উপরে যাই, নাম বলবো না, আপনাদের সামনেই দাঁড় করিয়ে দেব। এরপর তাদের ঘরে জাহিদ ভাই যায়, যেখানে আনোয়ার সাহেব, তার স্ত্রী এবং তার শ্বশুর শাশুড়ি, রাসেল আর আনোয়ারের মা বাবা ছিল। জাহিদ ভাই কথা বলতে শুরু করে 2 দিন আগে মসজিদে আনোয়ার ভাইকে জাহিদ ভাই দেখেছিল। তারপর জাহিদ ভাই এই বাসায় আসে। আনোয়ার সাহেবের অবস্থা এমন ছিল যা থেকে সবাই এবং উনি অবাক হয়ে গিয়েছিল। এজন্য জাহিদ ভাই আমির সাহেবকে ডেকেছিল। তিনি প্রথমে এসে আপনাদের বাসায় ঢুকতে পারেননি। তিনি নিজে জাহিদ ভাইকে দেখিয়ে দিয়েছিল আনোয়ার ভাইয়ের ঘর লাগোয়া বারান্দার গ্রিলের উপর একটা তাবিজ বাঁধা। জাহিদ ভাই সেই তাবিজটা পুড়িয়ে দিয়েছিল। এরপর জাহিদ ভাই গত রাতে যখন এসেছে, তখন পানির ট্যাঙ্কটা যেটা আপনাদের ছাদের উপর, সেটা থেকে একটা তাবিজ বের করে নিয়ে আসছিল। আনোয়ার ভাই তখনও সেন্সেই ছিল। জাহিদ ভাই তার কথা মতো দেয়ালটা খুঁড়ে এরপর কি বের হলো তা আপনারা সবাই জানেন। জাহিদ ভাই সেই সময় আমির সাহেবকে ডেকেছিল। তিনি এসে জাহিদ ভাইকে বলেছিলেন আনোয়ারের ঘরের বাথরুমের আয়নাটা খুলে ফেলতে। তিনি জাহিদ ভাইকে না করেছিলেন আয়নার দিকে তাকাতে। জাহিদ ভাই ঘাড়তেরা, তাই তিনি আয়নার দিকে তাকিয়েছিল, আর তিনি তার চেহারাটাই দেখেছে যেই ক্ষতি করেছে। জাহিদ ভাই এক পলক দেখেছিল সেদিন ডাব কাঁধে নিয়ে যেই বদজিন জাদুর উৎপত্তি ঘটিয়েছিল
তাকে কে পাঠিয়েছে। আমির সাহেব জাহিদ ভাইকে বলেছিলেন আয়না ভেঙে ফেলো, তখন জাহিদ ভাই ভেঙেছিল। রাতে তিনি জাহিদ ভাইকে রাতে তিনি জাহিদ ভাইকে অনেক কিছুই বলেছে যা জাহিদ ভাই এখন বলবে। তার মধ্যে তিনি এটাও বলেছিলেন এই ঘরে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি এখন আছেন যে এই জাদুগুলো করেছেন, তার হাতে একটা সুতা বাঁধা ছিল। আয়না ভেঙে ফেলার সময় সেই সুতা পড়ে গেছিল নিজে নিজেই। সুতরাং আপনাদের হাত পরীক্ষা করলেও জানা যাবে কে করেছেন। কিন্তু জাহিদ ভাই তা করবে না। জাহিদ ভাই বলেন আমি শুরু থেকে বলবো কোথায়, কিভাবে, কখন, কেন, কাকে দিয়ে আপনি এই কাজগুলো করিয়ে দিয়েছেন। আমি সব কিছু বলার আগে বলে স্বীকার করে ফেলুন। জাহিদ ভাই তাকিয়ে দেখলো সবাই জাহিদ ভাইয়ের মুখের দিকে তাকিয়েছে আশ্চর্য হয়ে। জাহিদ ভাই বলে তবে ঠিক আছে, আনোয়ার বিয়ে করেছেন অনেকদিন হলো, কিন্তু আন্টি মানে আনোয়ারের মা বিয়ের আগে আপনি চেয়েছিলেন আপনার বোনের মেয়েকে বিয়ে করিয়ে ঘরে তুলে আনবেন, কিন্তু রাজি হয়নি আনোয়ার। এরপর আপনি প্রথমবার চিনি পড়া নিয়ে আসেন আনোয়ার সাহেবকে বসে এনে বিয়েতে রাজি করাতে, কিন্তু সফল হননি। এরপর তো এই মেয়ের সাথে বিয়ে হলো, সন্তান হলো, কিন্তু এতদিনে এই মেয়েটাকে আপনি গ্রহণ করে নিতে পারেননি। আপনার অন্তরে বিষ ঢোকানো হচ্ছিল এই মেয়ে আপনার ছেলেকে দিয়ে আলাদা হয়ে যাবে, সম্পত্তির ভাগ দিতে হবে, ভাই ভাইয়ে ঝগড়া লাগবে, এগুলো বলে আপনি আপনাকে খেপাচ্ছিল। যখন দেখলেন বিয়ের পর আনোয়ারের ভেতরে পরিবর্তন এসে, তখন আপনি ধারণা করলেন এই মেয়ে জাদু করে আপনার ছেলেকে কাবু করে রেখেছে। তারপর আপনার বোনের উস্কানিতে আর আপনার নিজের ক্ষোভ থেকে আপনারা গত বছরের ডিসেম্বরে একজন কবিরাজের কাছে যান। কেন আনোয়ারকে বশ করতে হবে? আনোয়ার যেন তার স্ত্রী সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দেয় এবং আপনার বোনের মেয়েকে বিয়ে করে সেজন্য? যেদিন ডাবের পানিতে সেই কবিরাজ আপনার মাথার চুল, আনোয়ারের কাপড় এবং চুক দিয়ে জাদু করলো, আপনি এতটাই অন্ধ হয়েছিলেন মা যে নিজের সন্তানের ক্ষতি করছেন তা বুঝতেই পারছিলেন না। তাদের কথা মতো আয়নার পেছনে এবং দেয়ালে বিভিন্ন জিনিস লাগিয়ে দিতেন। যখন দেখতেন আপনার ছেলের এই আচরণগুলো, তখন আপনার সেই বোন বলতো, দেখ এত কঠিন বশ করেছে তোর ছেলের বউ, যার কারণে কবিরাজ সেই বশগুলোর সাথে পেরে উঠতে পারছে না, তাই তোর ছেলেকে কষ্ট দেয় সেই জাদুগুলো যাতে করে তুই এসে আমাদের বলিস কাজগুলো না করতে। আপনি গেল মার্চ মাসে একটা ছেঁড়া ওড়না নিয়ে এসেছিলেন, যেটা কবিরাজ দিয়ে বলেছিল আপনার ছেলের বিছানার ভেতরে ঢুকিয়ে দিতে। জাহিদ ভাই বলছে আপনি কি জানেন আন্টি সেই ওড়নাটা কিসের? সেই ওড়নার ফাঁস দিয়ে একজন আত্মহত্যা করেছিল। জানতেন না তো কি করেছিলেন? আরেকজনকে আপনি অন্ধ বিশ্বাস করে আপনার এই ছেলের গলায় ফাঁস দিয়ে মরতো, আর 2-3 মাস পর তখন ওকুল হারাতেন। আপনার ডান হাতে একটা সুতা পরে দিয়েছিল সেই কবিরাজ, গতকাল সেই সুতা পরে গিয়েছিল, তাই না? আপনার হাতটা দেখান। জাহিদ ভাইয়ের কথা শুনে রাসেল আগে উঠে যে তার মার ডান হাতের কবজি পরীক্ষা করে ঠিকই দেখতে পায় তার হাতে গোল পরা দাগ। তিনি কান্নায় ভেঙে পড়েন। রাসেল প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছিল ওনার মায়ের উপর। আনোয়ার ঠায় তাকিয়ে রইল তার মায়ের দিকে। আন্দাজ করুন কেমন পরিবেশ। অনেক কিছুই হলো। জাহিদ ভাইকে আমির সাহেব বলে দিয়েছিল আনোয়ারকে আর তাদের সাথে থাকতে দেওয়া যাবে না যতদিন পর্যন্ত সে সুস্থ না হয়। তাই তাকে জাহিদ ভাই তার শ্বশুর ভাই চলে যেতে বলে। পরে আনোয়ার সাহেবের ঘরের দেয়াল ভেঙে বেশ কিছু তাবিজ এবং সেই সাপটাকে বের করে ফেলেন জাহিদ ভাই। প্রথমবার খোঁড়ার সময় জীবিত ছিল, তোষক থেকে সেই ওড়নাটা বের করে সেখানেই পুড়িয়ে ফেলেন এবং প্রায় 1 বছর বিভিন্ন আমল এবং কাজ করার পর আনোয়ার সাহেব সুস্থ হয়ে ওঠেন। জাহিদ ভাই গতকাল বলেছিলেন কাঁটা ফুটলে কি সেই কাঁটা আপনি সেরে যাবে নাকি সেই কাঁটা তুলে ফেলতে হবে। এটার বলার পেছনের কারণ হলো জাদু করা হয় অবশ্যই কোনো বস্তু দিয়ে, সেই বস্তু ধ্বংস না করলে প্রভাব থেকেই যাবে। মামুন তার যুবক বয়সের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি মামুন সাহেবের শেয়ার করা ঘটনায়। 80-র দশকের কথা। মামুন সাহেব তখন একেবারেই যুবক। তিনি কলেজে পড়েন এবং মেস করে থাকেন মিরপুর 14 নম্বরে কোনো একটি জায়গায়, স্টুডেন্ট মেসে। তার সাথে তার যারা বন্ধু আছে তারা খুবই ক্লোজ, তো ভালোই সময় কাটে তাদের। মামুন সাহেবের বাবা মোটামুটি অবস্থা সম্পন্ন মানুষ ছিলেন। তিনি ছেলেকে ঢাকায় এই চলাফেরার জন্য একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন, 100 সিসির মোটরসাইকেল, ইয়ামাহা সেই সময়কার। তো এটা নিয়ে তিনি খুব ঘোরাঘুরি করতেন বিভিন্ন জায়গায়। তো একদিন রাতে তিনি এরকম ঘুরতে গিয়েছেন। একটা সিনেমা হল ছিল সেখানে, তিনি যেখানে থাকতেন তার কাছাকাছি জায়গায় একটা সিনেমা হল ছিল। তো রাতের বেলা সিনেমা দেখতে গিয়েছেন তিনি। তখন 9টা-12টা শো চলে, এটা লেট নাইট শো।
তো মামুন সাহেব নাকি প্রায় তার বন্ধুদের নিয়ে সেখানে যেতেন সিনেমা দেখতেন। ওখানে সিনেমা দেখতে গিয়ে বেশ ঘোরাঘুরি করছেন, তখনও সিনেমা শুরু হতে বেশ খানিকক্ষণ বাকি, তিনি পৌঁছে গেছেন প্রায় রাত 8টার দিকে। তো ঘোরাঘুরি করতে করতে তার সাথে দেখা হয়ে গেল তাদের গ্রামের এক বড় ভাইয়ের, যার নাম নাসির। মামুন সাহেবরা তাকে নাসির ভাই বলে ডাকতো। তো মামুন সাহেবদের সাথে নাসির ভাইয়ের বেশ ভালো সম্পর্কের কারণ হচ্ছে নাসির ভাই খুব মাইডিয়ার টাইপের মানুষ ছিলেন এবং তিনি মামুন সাহেবদের নিয়ে আড্ডা দিতেন, ঘুড়ি উড়াতেন, এদিক ওদিক যেতেন, বাজারে যে এটা ওইটা কিনতেন, খেতেন, গল্প করতেন, খোঁজ গল্প করতেন একসাথে। তো দেখা যেত নাসির ভাইয়ের বন্ধু যারা ছিল তারা ছোটদের এতটা কাছে ভিড়তে চাইতো না, কিন্তু মামুন সাহেবরা তার থেকে বছর তিনেকে ছোট হওয়ার পরেও নাসির ভাই তাদের সাথে ঠিকই মিশতেন, তাদেরকে মানে অ্যাক্সেস দিতেন, তাদের নিয়ে ঘুরতে যেতেন, তাদের নিয়ে ঘুড়ি উড়াতেন, মানে তাদেরকে একেবারে বন্ধুর মতোই দেখতেন। এই কারণে মামুন সাহেবদের কাছে নাসির ভাই বেশ প্রিয় একটা ক্যারেক্টার। তো যাই হোক, এই দেখা হয়ে যাওয়াতে বেশ ভালো লাগলো মামুন সাহেবের। তিনি নাসির ভাইকে নিয়ে বসলেন একটা চায়ের দোকানে, তারা চা সিঙ্গাড়া খাচ্ছেন, গল্প করতেছেন। তো মামুন সাহেব জিজ্ঞেস করলো, তারপর ভাই আপনি এখন এখানে কিভাবে কি? তো বলতেছে, নাসির ভাই বলতেছে যে আমি ঢাকায় আসছি আসলে ব্যবসার কাজে, এখান থেকে অনেক প্রোডাক্ট নিয়ে যাই, চুজ করে করে নিয়ে যাই, আমার তো দোকান আছে ওইখানে জানো। বলছে হ্যাঁ আপনার দোকান তো ছিল, বলে ওইটার আর অনেক বড় করছি, ওখানে অনেক প্রোডাক্ট উঠাইছি এবং ঢাকার থেকে নিয়ে যাই। আর নাসির ভাই বললেন যে তার চাচার এখানে একটা জায়গা আছে মিরপুরে কোন একটা জায়গায়, একটু ডিপে। তখনকার সময় মিরপুরের ওই জায়গাগুলো এত ডেভেলপড হয়নি, একেবারে গ্রামের মতো অবস্থা, পুরোই গ্রামের মতো ছিল। তো যাই হোক, সেখানে যখন নতুন জায়গা জমি হচ্ছে, প্লট হচ্ছে, সেই জায়গায় এই নাসির সাহেবের চাচা একটা জায়গা নিয়েছেন। জায়গা নিয়ে সেই জায়গায় তিনি বাউন্ডারি ওয়াল করে ঘর করে দিচ্ছেন টিনের। তো নাসির সাহেব ঢাকায় যখন আসেন ওইখানেই থাকেন, সেই ঘরেই থাকেন, মোটামুটি মাসের মধ্যে প্রায় 2 সপ্তাহের মতো তার এখানে থাকা হয়। আর ভালোই জায়গাটা, তিনি বললেন যে একেবারে নিরিবিলি গ্রামের মতোই লাগে। তো তিনি বললেন মামুন সাহেবকে যে তুমি এসে আমরা আড্ডা দিব না, যখন আমি ঢাকায় থাকি এসে আড্ডা দিব না। তিনি বুঝাই দিলেন মামুন সাহেবকে কিভাবে আসতে হয়, মানিকদির কোন অঞ্চল দিয়ে এভাবে ঢুকে ওই জায়গায় যেতে হয় আর কি, বুঝাই দিলেন। এরকম বললো যে একদম পুরো গ্রামের মতো, তোমার লাগবে না, তবে আসতে একটু সমস্যা হবে কারণ রাস্তাঘাট খুব একটা ভালো না, এই হচ্ছে অবস্থা। তো মামুন সাহেব বললেন যে অসুবিধা নাই ভাই, আমার তো একটা আছে মোটরসাইকেল এখানে, এই। আর মামুনও তার মেসের ঠিকানা দিল নাসির ভাইকে, বললো যে আপনি চলে আসেন, আপনি যদি ঢাকা আসেন আমাদের মেসে এসে বেড়াইতে পারবেন, অসুবিধা নাই, আমরা ছাত্ররা থাকি কয়েকজন। যাই হোক, অনেকক্ষণ গল্প গুজব করে নাসির ভাই বিদায় নিলেন, মামুন সাহেবও চলে গেলেন তার সিনেমাতে। এরপর বেশ অনেকদিন চলে গেছে, সময় নর্মালি পার হচ্ছে মামুন সাহেবের, তিনি নর্মালি তার ক্লাস করেন, তিনি এর মাঝে 2টা বাচ্চাদের পড়ানোর কাজ নিছেন, ওই টিউশনই করেন মিরপুর 1 নম্বরের কাছে গিয়ে, যেহেতু তার মোটরসাইকেল আছে তার সমস্যা হয় না। তো এইভাবেই চলছে আর কি। তো একদিন মামুন সাহেব গেছেন টিউশনি করাইতে, তো পড়াচ্ছেন, সন্ধ্যার সময় পড়াইতে যেতেন বাচ্চাগুলারে। তো পড়াশোনা শেষ, রাত বাজে 9টা, তিনি বের হয়ে আসলেন স্টুডেন্টের বাসা থেকে। বের হয়ে এসে তিনি মোটরসাইকেলটা স্টার্ট দিয়েছেন, এই সময় দেখলেন যে বেশ বাতাস ছুটছে, দমকা বাতাস। তিনি বুঝলেন যে ঝড় বৃষ্টি আসবে। তো যাই হোক, কিছু করার নাই, যেহেতু তিনি বের হয়ে আসছেন, স্টার্ট দিয়ে দিলেন মোটরসাইকেল, রওনা দিয়ে দিলেন সামনে। তো যাচ্ছেন, ওই গলির ভেতর থেকে বের হয়ে এসে মেন রোডে উঠছেন, মেন রোডে উঠে তিনি তার বাড়ির দিকে যাচ্ছেন, না সোজা যাবেন আর কি। এর মধ্যে হঠাৎ বৃষ্টি পড়া শুরু হলো, মোটা মোটা মানে ফোঁটা, বৃষ্টির বড় বড় ফোঁটা টপ 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 করে পড়তেছে, এবং কিছুক্ষণ পরে প্রচন্ড বর্ষণ শুরু হলো, তুমুল বর্ষণ, তার সাথে বাতাস, মানে সামনে দেখা যাচ্ছে না কিছু। এদিকে রাস্তা হচ্ছে একদম পিচ কালো রাস্তা, ল্যাম্পপোস্ট গুলো সব নেভা সামনে, মানে ইলেকট্রিসিটি চলে গেছে। মামুন সাহেবের হেডলাইটও খুব বেশি কভার করতেছে না, তখনকার মোটরসাইকেলের হেডলাইট এত স্ট্রং ছিল না। মামুন সাহেব আস্তে করে দেখলেন যে কি করা যায়, রাস্তার এক পাশে দেখলেন যে একটা শেড আছে, বাসের যাত্রী শেডের মতো এরকম। তো তিনি তাড়াতাড়ি ওইদিকে বাইকটাকে মানে নিয়ে গেলেন, একদম পাশে, রাস্তার পাশে রেখে তাড়াতাড়ি নেমে গেলেন বাইক থেকে, নেমে তাড়াতাড়ি শেডের নিচে যেয়ে দাঁড়ালেন। আরো কিছু মানুষ ওইখানে আছে, দাঁড়ায় আছে বৃষ্টিতে, এবং প্রচন্ড বৃষ্টি তোড় এসে বাড়ি মারতেছে, বাতাস সহ, মানুষ ভিজে যাচ্ছে, মানুষজন ভিজে যাচ্ছে, ওখানে আসলে খুব একটা কাজ হচ্ছে না। মামুন সাহেব চিন্তা করতেছেন যে তিনি এখানে দাঁড়ায় থাকবেন না, চলে যাবেন। তো একবারে পিছনে এসে দাঁড়াইছেন, ওখানে একটা সিমেন্টের বেঞ্চি আছে। তো মনে হলো বেঞ্চি থেকে তারা কেউ বললো মামুন না। তো শব্দটা খুব আস্তে আসছে, এই শব্দ মানে বৃষ্টির যে তোড়, মানে ওই যে উপরে টিনের শেডে পড়তেছে, পাশে পড়তেছে, এই শব্দের মধ্যে এই শব্দ শোনাই যাচ্ছে না। তো তিনি একটু অবাক হয়েছেন যে তারে কেউ ডাকতেছে নাকি, এরকম এখানে কে ডাকবে তারে। তো তিনি একটু ইগনোর করার চিন্তা করছিলেন যে কে ডাকতেছে কে জানে, এখানে অন্য কাউরে ডাকতে পারে। তারপর যখন আবার ডাকলো এই মামুন, তখন তিনি বুঝলেন তাকেই ডাকতেছে পেছন থেকে। তো তিনি ঘুরে তাকাইলেন, তাকায় দেখতেছেন বেঞ্চের উপর কেউ বসে আছে, চেহারা দেখা যাচ্ছে না, অন্ধকার, তো ইলেকট্রিসিটি নাই,
তার মধ্যে এরকম মানে অন্ধকার বৃষ্টি হচ্ছে, এর মধ্যে চেহারা দেখা যাচ্ছে না, জাস্ট বোঝা যাচ্ছে যে একটা শার্ট একটা প্যান্ট পরা একজন, মানে এবং মাথার উপরে মানে টুপি দেয়া, টুপি পরলে যেরকম সেরকম। তো তিনি বুঝতে পারতেছেন না কে যায়। মামুন, আমি নাসির। উনি তখন অবাক হলেন, আরে নাসির ভাই আপনি এখানে? কাহা এখানে আটকায় গেছি। তো বলে কি ব্যাপার, তুমি এখানে কি করো? কারি আমি তো বাসায় যাইতেছিলাম টিউশনি শেষে, দাঁড়াইছি। তো দুজনে কথাবার্তাই হচ্ছে, কেউ কারো কথা খুব বেশি স্ট্রং ভাবে শুনতে পাচ্ছে না। এর মাঝে নাসির ভাই গলা উঁচায় বললেন যে মামুন আমার বাসায় চলো, আমার বাসা বেশি দূর না এখান থেকে, চলো, তোমার তো আর এরকম দেখা হয় না, কবে তোমার নিয়ে যাবো আর তুমি কবে আসবা, চলো। তো মামুন সাহেব বলতেছে যে আরে ভাই এই যে বৃষ্টি হইতেছে কেমনি কি, আমার বাসায় তো আমি যাওয়ার চিন্তা করতে পারতেছি না, বৃষ্টি থামুক তারপর দেখি, দাঁড়ান কিছুক্ষণ দাঁড়াই। তো তখন নাসির ভাই বলছে হ্যাঁ বৃষ্টি থামবে একটু পরে, অসুবিধা নাই, বসো দাঁড়াও এখানে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর আসলে বৃষ্টি একটু পর কমে আসলো। তো তিনি বেরোয় আসলেন, মামুন সাহেব ছাউনি নিচ থেকে, ওই নাসির ভাই বেরোয় আসলো। অন্ধকারে কেউ কাউকে খুব ভালো মতো দেখতে পাচ্ছে না। তো নাসির ভাই বলতে চলো চলো আমার বাসায় চলো, আমার বাসায় তো তোমার যাওয়া হয় নাই, আর কবে তোমার আমি নিয়ে যাব, তোমার ওইখানে আসবো, অনেক ঝামেলা, চলো আজকে চলো চিনাই দিয়ে আসো। তো মামুন সাহেব কিছু মনে না করে বললো আচ্ছা ঠিক আছে চলেন। তো যাই হোক তারা গেল, মোটরসাইকেলে বসলো, আবার মোটরসাইকেলে একটু মুছে কাপড় ছিল এখানে। তো রাস্তায় মোটামুটি খানিকটা পানি হয়েছে আর কি, এর মধ্যে দিয়ে এগোয়ে চললেন তারা দুজন। চলতে চলতে এক সময় মানে ওই মেন রাস্তা থেকে ঢুকে যে দেখলো যে এরকম একটা চিকন রাস্তার মধ্যে উঠছে। মামুন সাহেবকে ইনস্ট্রাকশন দিচ্ছে নাসির ভাই পেছন থেকে। তো যাচ্ছে যে যেতে যেতে দেখলো যে একেবারে মাটির মতো রাস্তা, মানে একদম কাঁচা রাস্তার মতো রাস্তা, গ্রামের মতো, সেটার মধ্যে ঢুকে গেল। হেডলাইটের আলোতে দেখা যাচ্ছে রাস্তা ভিজা ভিজা, এবং গাছপালা আশেপাশে যেগুলো আছে ওগুলো থেকে পানি পড়তেছে, টপ 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 করে পানি পড়তেছে। আর মানে মোটামুটি মনে হচ্ছে পুরো গ্রাম। মানে এই জায়গা, এই অঞ্চলটাতে এর আগে মামুন সাহেব আসে নাই, তার এইবার ফার্স্ট আসা। তো নাসির সাহেব তাকে ইনস্ট্রাকশন দিয়ে নিয়ে যাচ্ছে। তো যাচ্ছে রাস্তা দিয়ে, এবং কথাবার্তা খুব যে হচ্ছে তা না, মোটরসাইকেলের সাউন্ড আছে, আর রাস্তাতে সাবধানে চালাতে হচ্ছে, কাঁচা রাস্তা, জায়গায় জায়গায় দেখতেছে যে পানি এরকম নেমে যাচ্ছে নিচে, মানে এই পাশ থেকে পানিটা নেমে ওই পাশে চলে যাচ্ছে, এরকম ছোট একটা ইসের মতো আর কি, গর্তের মতো যেতে পানি চলে যাচ্ছে, এর মাঝখান দিয়ে কাটায় কাটায় যেতে হচ্ছে। তো চলতে চলতে অনেক দূর চলে আসছে। মামুন সাহেব বলতেছে যে নাসির ভাই আর কত দূর? বলে আরে আরে চলো চলো এই সামনে। এরকম করতে করতে দেখলো যে যেই জায়গায় এখন আসছে, দেখলো মামুন সাহেব, এইটা পুরাপুরি মনে হয় যে তাদের গ্রাম যেরকম আছে সেরকম, গাছপালা ওরকম, এবং গাছগাছালির সাথে যে বৃষ্টি হচ্ছে এগুলো থেকে পানি পড়তেছে, বাঁশঝাড় আছে কয়েক জায়গায়। তো এরকম ঘুরতে ঘুরতে এক জায়গায় এরকম মোড় নিয়ে আসলে এসে বললো দূরে ওই যে দেখছো ওই যে ঘরের দেখা যায়, মানে অংশ দেখা গেলো যে একটা বাউন্ডারি করা দেয়াল, প্রায় হবে 3 ফিট 3.5 ফিট উঁচা বাউন্ডারি, তার ভেতর থেকে ঘরের অর্ধেক দেখা যাচ্ছে, টিনের ঘরের অর্ধেক, এখানে অন্ধকার। এবং সেই ঘর থেকে বেশ খানিকটা দূরে আরো কতগুলো ঘরের স্ট্রাকচার দেখা যাচ্ছে, কিছু গাছপালা দেখা যাচ্ছে, কিন্তু কোনো ঘরের মধ্যে ওরকম আলো নাই। তার মানে হচ্ছে এখানে ইলেকট্রিসিটি নাই, সে বুঝতে পারলো। তো সে জিজ্ঞেস করলো পিছনে নাসির ভাইকে যে নাসির ভাই কি এনে কি ইলেকট্রিসিটি নাই? বলে আছে, সব জায়গায় আছে, আমার বাসায় কিন্তু নাই, আরো 2-1টা বাসাও নাই। বলে আপনার বাসায় ইলেকট্রিসিটি নেই, আপনি কেমনে আছেন? আসি আমি রাত্রেবেলা হ্যারিকেন জ্বালাই, মোম জ্বালাই, এইভাবে থাকি। যাই হোক অসুবিধা নাই, চলো খারাপ লাগবে না তোমার। তো বলতে বলতে এগিয়ে গেল তারা। তো এক সময় একটা জায়গায় পৌঁছাইলো, ওই জায়গায় বাউন্ডারি ওয়াল যেখানে দেখাইছিল আসলে নাসির ভাই দূর থেকে। তো বললো যে এই জায়গায় নেমে যাও। তো দেখলো একটু নিচা, যেই রাস্তাতে সে আছে সেখান থেকে একটু নিচে নেমে যেতে হবে। তো মামুন সাহেব নেমে গেলেন মোটরসাইকেল নিয়ে, ঢুকলে ওই গেটের সামনে আসলেন, যে ওই জায়গায় বাউন্ডারি ওয়াল এসেছে, গেট একটা টিনের গেট। নাসির সাহেব যে ওই টিনের গেটটা সরাই দিলেন, আর মামুন সাহেব ঢুকাইলেন ওইখানে মোটরসাইকেল। তো ঢোকার পর থেকে বেশ ফাঁকা একটা উঠানের মতো জায়গা, বেশ ভালোই লাগলো, ঘাস টাস আছে এক পাশে, এবং তার এক কোনায় বেশ বড় একটা বাঁশঝাড়, মোটামুটি বেশ অনেকগুলো বাঁশ এখানে। আর তার পাশে একটা কুয়া, মানে এই কুয়া থেকেই মনে হয় পানি ব্যবহার করেন তারা, একটা কুয়া। আর তার পেছনে ওই যে টিনের ঘরটা, আর এক পাশে একটা ছোট্ট শেড আলা রান্নাঘর খোলা, মানে ওইটা দেয়াল টেয়াল নাই, আর বাথরুম পেছন দিকে। তো এগুলো সবই দেখা যাচ্ছে এখান থেকে, মোটরসাইকেল নিয়ে ঢোকার পর মানুষ সবই দেখতে পারছেন। তো ভালো লাগছে, খারাপ না। তিনি মোটরসাইকেলটা এক পাশে রাখলেন, তো রেখে তালা দিচ্ছেন মোটরসাইকেলে, দেখলেন নাসির ভাই হেঁটে গিয়ে ওই যে ঘরের দরজা খুলছেন, খটখট শব্দ হচ্ছে ওখান থেকে। তো দরজা খোলার পরে একটু পরে তিনি যখন তালা মেরে উঠে আসতেছেন, দেখলেন যে নাসির ভাই বেরিয়েছে হারিকেন নিয়ে, হারিকেন জ্বলতেছে, হারিকেনের আলো পড়ছে সামনের যে উঠানের দিকে। তো পরে দেখতেছে যে ওখানে ঘাস আর পানি, বেশ সুন্দর লাগতেছে দেখতে, ঘাসের মধ্যে চিকচিক করতেছে পানি হারিকেনের আলোয়। মামুন সাহেবের মনে হলো তিনি আবার গ্রামে চলে আসছেন। তো তিনি বললেন যে নাসির ভাই ভালোই তো, এখানে আপনি কি একা থাকেন, ভয় লাগে না আপনার? তো
তো দেখলেন যে নাসির ভাই মনে একটা নিঃশ্বাস ফেললো, ফেলে বললেন যে আরে ভাই, ভয়ের মধ্যে বসবাস করলে আর ভয় লাগার কিছু নাই। তো মামুন সাহেব মনে করলেন এটা আবার কেমন উত্তর হইলো, তার কিছু বললো না। তিনি হেঁটে গেলেন, যে বললেন যে এখন কি করবেন ভাই, খিদা তো লাগছে, খাওয়া দাওয়া কি হবে? তো নাসির ভাই বললেন যে দেখি কি রান্না করা যায়, খিচুড়ি টিচুড়ি রান্না করবো আর কি। তো ওই হারিকেন রেখে নাসির ভাই ঘরের মধ্যে গেলেন। তিনি বুঝলেন যে এখানে তাদের রান্না বাড়ার আয়োজন হবে। তো মামুন সাহেব দাঁড়ায় আছেন বাইরে হারিকেন নিয়ে। ভেতর থেকে নাসির ভাই তাকে ডাক দিয়ে বললেন যে মামুন, ঘুরে বেড়াও, দেখো জায়গাটা, বাসাটা কিন্তু বড় আছে, সামনে উঠান ছাড়া পিছনে জায়গা আছে ঘরের পিছন দিয়া। হারিকেন রেখে আসছি না, যাও হাইটা দেখো, অসুবিধা নেই, পানি বেশি জমে না এখানে, আমি এগুলো সব জোগাড় করি আগে। তো মামুন সাহেব বললো আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তিনি হারিকেন নিয়ে আস্তে আস্তে হেঁটে ডান দিকে গেলেন ঘরের, গিয়ে ওই যে কুয়াটার পাশে গেলেন। দেখলেন যে একটা কুয়াটার পাড়টা মোটামুটি উঁচু করা, মানে যেটাকে ইদারা বলে অনেকে। তো ওখানে হারিকেনটা রেখে তাকালেন, ভেতরে দেখতেছেন যে অনেক নিচে, মানে পানি অনেক নিচে। তিনি একটু মজা করে এখানে শব্দ করলে একো হইলো। একোটা খুব ভাল লাগতো। মামুন সাহেব নিজের নাম বললেন, মামুন। তো সাথে সাথে মামুন মুন করলো, মানে এরকম একো উঠলো। তিনি আবার বললেন নাসির। তো ওই নাসির শব্দটা একো হয়ে আসলো। তো তার কাছে বেশ মজা লাগতেছে, তিনি হাসতেছেন, আবার হা 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 করে হাসতেছেন, ওই হাসির একো শুনতেছেন। এটা তার কাছে বেশ মজার একটা খেলা হয়ে গেল। তিনি বেশ খানিকক্ষণ ওইখানে দুষ্টুমি করলেন ইদারার সামনে দাঁড়ায়। তো তারপরে তিনি হ্যারিকেনটা নিলেন, নিয়ে হাঁটা ধরলেন, হেঁটে হেঁটে ঘরের পেছনে গেলেন। পেছনে অংশে যে দেখতেছেন যে ঘরের পেছনে বড় দুইটা তাল গাছ আছে। তো তিনি এই তাল গাছগুলো কিন্তু দূর থেকে তিনি খেয়াল করছিলেন যে এরকম গাছ আছে। দেখলেন বড় দুইটা তাল গাছ, কেমন জানি কিমভূতকিমাকার ভাবে হয়েছে নিচের দিকটা, এবং বেশ উঁচা হয়েছে জায়গাটা, নিচের মানে যেখান থেকে তাল গাছটা উঠছে জায়গাটা কেমন জানি। আর তারপর তিনি দেখলেন যে তাল গাছের ওই পারে বেশ একটা উঁচু ঢিবির মতো। এগুলো কিন্তু সব এই বাউন্ডারি ওয়ালের ভেতরে, এই পেছনেও বাউন্ডারি ওয়াল আছে। মামুন সাহেব হাঁটতে হাঁটতে আর একটু সামনে গেলেন তাল গাছের নিচে, দেখলেন যে ওইখানে একটা কবর আছে, মানে সেই তাল গাছ দুইটার এই পাশে একটা কবর। এটা একটা কবর তিনি বুঝতে পারেননি আগে, বেশ উঁচু করে ঢিবি করা, এবং ওই পাটটা কেমন বাধাই দেওয়া আর কি, ইট দিয়ে বাধাই করা। তো কবরের সামনে এসে একটুখানি তার জানি কেমন লাগা শুরু করলো মামুন সাহেবের, মানে অস্বস্তি লাগলো এখানে। এমনি গ্রামের মানুষরা তখন উঁচু তাল গাছ ভয় পেত, এইখানেও তাল গাছটা ওরকমই লাগতেছে, কারণ বাউন্ডারি ওয়াল কিন্তু প্রায় 3.5 ফিটের মতো, এর বেশি না। তিনি ওই ওয়ালের ওই পারে দেখতেছেন যে একেবারে ধুধু জায়গা, মানে ধুধু জায়গা, ওইখানে মনে হয় জমি চাষাবাদ করে মানুষ ওই পাশে, মানে পুরো ফাঁকা জায়গাটা। দূরে কত দূর, এই অন্ধকারে এখন তো ইলেকট্রিসিটিও নাই, কিছুই দেখা যাচ্ছে না ওই পাশে। একটু মামুন সাহেবের একটু ভয় লাগলো, তিনি কেমন জানি লাগলো। আর এই তাল গাছ কবরের এই পাশে ডান দিকে গেলে একটা আম গাছ আছে, আম গাছটা বেশ ছড়ানো, ডালপালাগুলা মানে বেশ, আম গাছটা যতটুক না উঁচু, তার থেকে ডালপালা মেলে গেছে বেশি, চারিপাশে ছড়ায় গেছে। যেমন কোনো ছবিকে যদি চ্যাপটা করে দেওয়া হয় যেরকম লাগে, অনেকটা ওইরকম ডালপালাগুলো একদম মেলে আছে। মানে তিনি বুঝলেন যে এই আম গাছে বাচ্চা ছেলেপেলেরা থাকলে এখানে বসে থাকতো সব এখানে। তিনি চিন্তা করলেন যে ডালে উঠে উঠে বসে থাকতো, এত এত লম্বা লম্বা ডাল এদিক ওদিকে স্ট্রেচ করছে। যাই হোক, তার কাছে বেশ অস্বস্তি লাগলো। একে তো বিদ্যুৎ নেই এরকম, আর অনেকক্ষণ ধরে নাসির ভাইয়ের কোনো সাড়া শব্দ নাই। তিনি এখানে যে হাঁটতেছেন আসছেন, আবার ওখানে যে কুয়ার সামনে বসে চিৎকার করছেন, কোনো খবর নাই। যাই হোক, তিনি হেঁটে হেঁটে ঘুরে, তিনি ওই পাশ দিয়ে যেতে পারতেন, তা না করে তিনি এই পাশ দিয়ে ঘুরে আবার আসলেন, ব্যাক করলেন, কুয়ার পাশ দিয়ে আসলেন। এসে ততক্ষণ দেখতেছেন যে নাসির ভাই ওখানে ওই যে খোলা জায়গাটা, মানে তাদের যে রান্নাঘর একটা দেখছিলেন, খোলা রান্নাঘর, জাস্ট উপরে ছাউনি দেওয়া আর কি, ওইখানে তিনি চুলার মধ্যে আগুন ধরাইছেন, কাঠ লাকড়ি টাকড়ি কি দিয়ে ওখানে আগুন ধরাইছেন, লাকড়ির চুলা আগুন ধরাইছেন, এবং তিনি জিনিসপত্র রাখা আশেপাশে রান্না বাড়া করবেন এরকম। তো তিনি গেলেন হাঁটতে হাঁটতে নাসির ভাইয়ের ওখানে হারিকেনটা নিয়ে। তো দেখতেছেন যে চুলার আগুন খুব বিচিত্র লাগতেছে, চুলার আগুন থেকে যে বেরোচ্ছে আলো, সেটাতেই ওই জায়গাটা আলোকিত হয়ে যাচ্ছে, মানে ওই চুলার আশেপাশে, এবং সেই আগুনের আলো এসে নাসির ভাইয়ের গায়ে পড়তেছে, কেমন যেন একটা বিচিত্র অন্যরকম একটা মনে হচ্ছে, সিনারি লেখে লাগতেছে তার কাছে। মানে সেই চুলার আগুনে নাসির ভাইকে দেখা যাচ্ছে তিনি ওইটা নাড়তেছেন, রান্না করবেন। তিনি দেখলেন যে একটা এরকম মালসার মধ্যে জিনিসপত্র নিচ্ছেন তিনি, চাল ডাল এগুলা। তো তিনি গল্প শুরু করলেন নাসির ভাইয়ের সাথে। নাসির ভাই তাকে বিভিন্ন কথা বলতেছে, তিনিও বলতেছেন। তো গল্প করতে করতে এবং একসময় তাদের রান্না শুরু হয়ে গেল, বেশ সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে ওদিকে। তো তিনি জিজ্ঞেস করলেন নাসির ভাইকে যে ভাই, আপনাদের এই পিছনে গেছিলাম, এই ঘরের পিছনে দেখলাম একটা কবর, তো ওখানে কি মানে ওইখানে কবর কেন, এই জায়গার মধ্যে বাউন্ডারি ওয়ালের মধ্যে কবর কেন? তো নাসির ভাই তার দিকে ফিরলো, ফেরার পর বেশ বিচিত্র লাগতেছে তার চেহারাটা, মানে আলোটা এক পাশে এসে পড়তেছে, একটা পাশ অন্ধকার হয়ে আছে,
আমার মনে হচ্ছে চেহারার একটা দিক ওই চুলার আলোতে আলোকিত, আর একটা দিক অন্ধকার। আর হারিকেনের আলো তো ঘরের ভেতরে পড়ছে, মূলত যেহেতু দরজার ভেতরে রাখছে ওইখানে মামুন সাহেব, এবং তিনি বসে আছেন কিন্তু দরজার ওই যে চৌকাঠের উপরে। তো তাকে নাসির ভাই বলতেছে যে এই কবর সহই এই জায়গা কিনছে আমার চাচা, এবং ওই কবরের আশেপাশে আসলে যাওয়াটা ঠিক না, কবরটা সুবিধার না। তুমি গেছো ওদিকে? তো তিনি বলছে হ্যাঁ, আপনি তো বললেন আমার ঘুরে দেখতে। আচ্ছা যাক, আমি ভাবছিলাম যে তুমি হয়তো এইখান দিয়ে কুয়ার আশপাশ দিয়ে ঘুরপা, পিছনে চলে গেছো, এটা তো ভাবি নাই। কবরটা একটু সুবিধার না ওই জায়গা, কবরের জায়গাটা। বলে কেন? কইতে তাল গাছ আছে তো, ওখানে একটু সমস্যা আছে। আচ্ছা থাক, ওগুলা বাদ দাও, তুমি বসো, খাবার রান্না হয়ে যাচ্ছে। মনে হলো যে নাসির সাহেব একটু গম্ভীর হয়ে গেল। তো মামুন সাহেব চেষ্টা করলো আর অনেক গল্প করতে, গ্রামের কথাবার্তায়। দেখা গেল যে নাসির ভাই খুব বেশি কিছু বলতেছেন না, তিনি অল্প কিছুই বলেন, গ্রামের কথা এটা সেটা। তো মামুন সাহেব এক পর্যায়ে ভাবলেন যে আসলে খামাখাতেলে আসলাম, উনি আজকে কেমন অফ মুডে আছে, ওনার সাথে কথা জমতেছে না, খামাখাই আসলাম। তো এটা তার বলা জানা মুখের উপরে, তো তিনি এগুলো আর কিছু না বলে তিনিও নিজের মতো বসে থাকলেন কিছুক্ষণ। বললো যে একটু পর বললো যে নাসির ভাই, ভিতরে কি আপনার আছে, খাট আছে, শোয়া যাবে? বলে হ্যাঁ হ্যাঁ আছে। বলে তাহলে আমি একটু শুয়ে থাকি খাটে যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। তো মামুন সাহেব ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখলেন যে খুব একটা মানে ঘর গোছানো কিছু না, মানে একটা চৌকি আছে বড়, চৌকির উপরে পাটি পাতায় এক পাশ দিয়ে ওই তোষক রাখা আর রাখা ভাঁজ করে। তিনি ওই তোষকটাকে টেনে নিলেন। তো মনে হলো যে তোষকটা বেশ অনেকদিন পড়ে আছে, কেমন জানি একটা মানে মদা গন্ধ ওটার মধ্যে। মনে হলো অনেকদিন পড়ে থাকলে যেরকম সেরকম, মানে খুব ফ্রেশ না আর কি। তো মামুন সাহেবের একটা অস্বস্তি লাগলো যে এই অবস্থা কেন, আর নাসির ভাই এইভাবে থাকে, উনি কি এরকম মানুষ নাকি? তাকে তো এরকম মনে হয় না আগে, মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন অন্যরকম। যাই হোক, সে টেনে তোষকটাকে সোজা করলো, মনে হয় যে অনেকদিন পুরানো মেটে মেটে যে একটা গন্ধ থাকে, সেরকম একটা গন্ধ সেখানে। তো তিনি সোজা করলেন, কিন্তু তারপরে কি মনে করে আর তোষকে শুলেন না, তিনি ওই চৌকির উপরে ওই যে পাটি পাতা ছিল ওইটার উপরে শুলেন। দেখলেন যে একপাশে মানে ওই যে বালিশ কিছু স্টাক করে রাখা, দুইটা বালিশও নিলেন না, মাথার পিছনে হাত দিয়ে শুলেন। আর মনে মনে ভাবতেছেন যে রং ডিসিশন হয়েছে, আসলে আজকে আসাটা ঠিক হয় নাই। এরকম বললো আর আমি হঠাৎ করে চলে আসলাম, এটা ঠিক হলো না, কেমন একটা ব্যাপার। এগুলো চিন্তা করতে করতে শুয়ে আছেন ওইখানে মামুন সাহেব। অনেকক্ষণ তার চোখে না ঝিমুনি লেগে গেছে, অন্ধকার তো, হারিকেনটা আছে ওইদিকে, কিন্তু হারিকেনের আলো তিনি ওই যে চৌকাটার বাইরে রেখে আসছিলেন, হারিকেনের আলো সামান্যই আসতেছে ভিতরে। তো তার চোখে ঘুম লেগে গেল, তিনি ঘুমায় গেছেন, ডিপ স্লিপ, মানে একদম কড়া গভীর ঘুমে চলে গেছেন। এই সময় হঠাৎ করে প্রচন্ড শব্দ হয়েছে, দ্রুম করে শব্দ হয়েছে, দ্রুম করে শব্দ এত জোরে হয়েছে যে মামুন সাহেব লাফ দিয়ে উঠছেন, একদম লাফ দিয়ে উঠে বসে। তিনি কিছুক্ষণ বুঝতে পারতেছিলেন না যে তিনি কই আছেন, কি ব্যাপার, এরকম শব্দ করতে হলো, কোথায় আছেন। 2 সেকেন্ড পর তার মনে হলো যে আরে আমি তো নাসির ভাইয়ের সাথে আসছিলাম তার বাসায়, এই শব্দ কিসের। তো তিনি নিজেকে ফাইন্ড আউট করছেন যে তিনি একেবারে অন্ধকার একটা ঘরের মধ্যে আছেন, অন্ধকার ঘরের মধ্যে আছেন, এই মানে কোনো আলো নাই, ডিপ অন্ধকার। তো কিছুক্ষণ পর চোখে একটু আলো শুয়ে আসলো, আলো আধারি শুয়ে আসলো। তাকায় দেখতেছেন যে সামনে যে দরজা, ঘরের দরজা, সেটা একটা পাট খোলা একটা পাট লাগানো, মানে একটা পাট খোলা একটা পাট লাগানো, যেই পাটটা খোলা সেটা দিয়ে রাতের আলো আসতেছে। মানে তার মনে পড়ছে তিনি কিন্তু একটা হারিকেন রাখছেন বাইরে, হারিকেনের কোনো আলো নেই, রাতের আলো আসতেছে। আর ঘরটা ওই আলোতেই যতটুকু আলো দেখা যাচ্ছে, তার চোখে আলো আধারে আরেকটু শুয়ে আসলে তিনি বুঝতে পারলেন যে তিনি একটা ঘরের মধ্যে আছেন, কেউ নাই এখানে। তো তিনি জোরে ডাক দিলেন, এখানে এই নাসির ভাই, নাসির ভাই। দেখলেন যে কোনো সাড়া শব্দ নাই। তো তিনি উঠে গেলেন, উঠে গিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই দরজার কাছে আসলেন দেখার জন্য উকি দিয়ে। তো দরজাটার ধরে যে আরেকটা পাল্লা সেটাও টান দিয়ে সরাইলেন, সরায় তিনি উকি দিচ্ছেন বাইরে। রাতের শব্দ, ঝিঝি পোকার শব্দ, জোরে জোরে ডাকতেছে ঝিঝি, জোরে জোরে ঝিঝির শব্দ আসতেছে, কেউ নাই। সামনের যে তিনি যে খোলা জায়গাটা দেখছেন, ওই যে কিচেনটা, সেখানে কেউ নাই, পুরো জায়গাটা ফাঁকা। তো তিনি মনে করলেন আরে আমি এখানে ঢোকার আগে তো চুলা জ্বালাইছিল, রান্না হচ্ছিল, কোথায় সে রান্নার জিনিসপত্র, হাঁড়ি পাতিল কিছুই নেই এখানে, আর সেই নাসির ভাইও নাই, কেমন একটা অবস্থা। তো তিনি আস্তে করে বেরোলেন ঘর থেকে, বেরোয় ডানে তাকালেন, দেখলেন হারিকেন থাকার কথা, হারিকেনও নাই। তো মানে বেশ অবাক হয়ে গেলেন তিনি। তার সাথে তার মনে একটা ভয়ও ঢুকছে যে কি ব্যাপার, এরকম কেন, মানে পুরো জায়গাটা অন্ধকার, না হারিকেন একটা ছিল, সে হারিকেনও দেখতেছেন না, এবং রাতে ওই যে চাঁদ যে আকাশে আছে, চাঁদটা হচ্ছে অর্ধেক চাঁদ, পুরো চাঁদও নাই, মেঘের আড়াল থেকে তাই অর্ধেক চাঁদ একটু বেরিয়েছে, সেটার যে হালকা আলো সেটাতে উঠানটা দেখা যাচ্ছে, স্ট্রং ঝিঝি পোকার ডাক,
বৃষ্টি যে হয়েছে এটা তিনি তো শিওর যে বৃষ্টিতে আগে হয়েছে, বৃষ্টি অনেকটা শুকায়ও গেছে এখন, কিন্তু কেউ নাই ওই রান্নাঘরের সামনে, কেউ নাই ঘরের মধ্যেও, তিনি বুঝতে পারছেন যে কেউ নাই, কেননা তিনি উঠে আসছেন ঘর থেকে। তো তিনি একটু থতমত খেয়ে গেলেন। থতমত খেয়ে তিনি আবার ঘুরে ঘরে ঢুকলেন, চিন্তা করলেন যে এখানে কি ঘরে ঢুকে শুয়ে আছে নাকি, নাসির ভাই কি শুয়ে পড়ছে, তিনি ঘুমাইছিলেন দেখে। তো তিনি পকেট হাতড়ে রাত্রে তার লাইটার ছিল, লাইটার পাইলেন, লাইটার পেয়ে তিনি ওই লাইটারটা জ্বালাইলেন মানে করে। তো লাইটার ফস করে জ্বলছে, জ্বলার পর তিনি দেখতেছেন যে না, এই ঘরের মধ্যে তো কেউ নাই, এই চৌকিটা এই পাশে রাখা, চৌকির উপর দলা মশলা করে রাখা হচ্ছে সেই তোষক, পুরনো তোষক, এবং তিনি আগেই দেখছেন, তিনি শোয়ার সময় খুলছিলেন, গন্ধ বোঝা যায় যে এই তোষক অনেকদিন ধরে এরকম ফেলে রাখা। আর এই ঘরের কোন একটা টেবিল আছে, ঘরের মধ্যে কেউ নেই, এবং ঘরটা দেখে মনে হয় ঘরটা আসলে পরিত্যক্ত। তো তিনি একটু ভয় পেয়েছেন, এর মধ্যে তার লাইটার গরম হয়ে যাচ্ছিল, তিনি লাইটার নিভাই দিলেন, নিভাই দিয়ে তিনি হেঁটে বের হয়ে আসছেন ঘর থেকে। তো ঘরের থেকে যখন বের হয়ে আসছেন সেই সময় আবার দ্রুম করে শব্দ হলো টিনের চালে। তিনি বোঝার চেষ্টা করলেন ঘটনা কি, তিনি লাফ দিয়ে উঠছেন, বোঝার চেষ্টা করলেন ঘটনাটা কি। তো চিন্তা করলেন যে হয়তো ওই তাল গাছ থেকে তাল পড়ছে এখানে। তাল পড়ার কারণ কি, তালটা তো এতক্ষণ পড়ে নাই, সে যে ঘুমায় ছিল এরকম। তো তখন চিন্তা করলেন যে তাল তো পড়তেও পারে, এটা তো স্বাভাবিক জিনিস। যাই হোক, তিনি আস্তে আস্তে হেঁটে ওই যে কুয়ার পাশ দিয়ে আবার গেলেন সেই ঘরের পেছনে। পেছনে যে তিনি দেখতেছেন ওই জায়গা, মানে এই যে তাল গাছ এবং কবরের এখানে, কারণ তিনি চিন্তা করতেছেন যে তিনি কি আসলে এইগুলো দেখতেছেন না স্বপ্নে দেখতেছেন, এটা বোঝার চেষ্টা করলেন। ওখানে দাঁড়ায় দেখতেছেন যে হ্যাঁ, ওই যে হালকা চাঁদের আলোতে ভুতুড়িয়ে লাগতেছে এই তাল গাছ আর ওই কবরের ওইটা। তিনি নিজের গায়ের চিমটি কাটলেন দুই তিনবার চিমটি কাটলেন, বোঝার জন্য তিনি স্বপ্ন দেখতেছেন কিনা। তিনি বুঝলেন যে না, তিনি স্বপ্ন দেখতেছেন না, এটা একদম রিয়ালিটি। তো তিনি আস্তে আস্তে ওই হেঁটে আবার এই উঠানের দিকে ব্যাক করতেছেন। উঠানের দিকে যখন ব্যাক করতেছেন তখন তিনি শব্দ পেলেন, দপ করে শব্দ হলো, দপ এরকম শব্দ। তো তিনি ফট করে পেছন ফিরে তাকাইছেন, তাকায় দেখলেন তাল গাছের ওপর থেকে এরকম আগুনের গোলা, মনে হলো আগুনের তাল নিচে পড়লো, দপ করে মাটিতে পড়ে নিভে গেল, আবার দপ করে পড়লে নিভে গেল। তার চোখের সামনে এরকম দুই তিনটা পড়লো। তিনি ভয়ে দৌড় দিলেন ওখান থেকে, মানে তার আর সাহস নেই। মানে মামুন সাহেব তো গ্রামের ছেলে, তিনি গ্রামের অনেক কিছুই এরকম শুনছেন, ভয়ের ব্যাপার স্যাপার। তো তিনি দৌড় দিয়ে ওই ঘরের পাশ দিয়ে বের হয়ে আসছেন। তিনি আবারও ডাক দিয়েছেন, নাসির ভাই, হ্যাঁ নাসির ভাই, কি ব্যাপার। মানে তিনি এটা মনে করতে চাচ্ছেন না, তারপর মনে হয় নাসির ভাই তার সাথে দুষ্টুমি করতেছে কিনা। নাসির ভাই কি ব্যাপার বলতে বলতে তিনি চলে আসলেন ওই কুয়ার পাশ দিয়ে, দৌড়ে পাশে বেরোলেন। যখন কুয়ার পাশ দিয়ে যখন তিনি বের হয়ে আসতেছেন, তখন ওখান থেকে মনে হচ্ছে কুয়ার ভিতর থেকে তাকে ডাকতেছে কেউ। হ্যাঁ, কুয়ার ভিতর থেকে কেউ ডাকতেছে, এই মামুন, মামুন। এবং সেটা শব্দটা ভিতর থেকে চলে আসতেছে এবং ওটা একো হয়ে হয়ে আসতেছে উপরে। তিনি চিন্তা করলেন কুয়ার মধ্যে, এবং কণ্ঠটা নাসির ভাইয়ের মতোই। তিনি কয়েকবার চলে গেছিলেন সামনে, তারপর কি যেন ওই ডাক শুনে তিনি ফিরলেন। তিনি চিন্তা, কুয়ার ভিতর থেকে মামুন ভাই ডাকবে কেন, এই চিন্তা করতেছেন। এটা কি মানে আসলেই কিছু না ভৌতিক ব্যাপার স্যাপার, এই চিন্তা করতে করতে তিনি কেন জানি কুয়ার কাছে গেছেন, কিউরিয়াসলি গেছেন। তিনি যখন কাছে গেলেন কুয়ার মোটামুটি কাছে চলে আসলেন, তখন তিনি হাসির শব্দ শুনলেন। ঠিক তিনি যে হাসছিলেন হা হা করে, সে হাসি, এবং হাসিটা এরকম একো হয়ে হয়ে আসতেছে কুয়ার ভেতর থেকে। এরপর সে হাসিটা চিকন হয়ে গেল, মানে মেয়েলি কণ্ঠের চিকন হাসি হয়ে গেল। মামুন সাহেব প্রচন্ড ভয় পেয়েছেন। তিনি দৌড় দিয়ে তাড়াতাড়ি একদম তার মোটরসাইকেলের দিকে দৌড়াইছেন। মোটরসাইকেলে দেখছেন তিনি দাঁড়ানো, ছেড়ে দৌড়াই গেলেন মোটরসাইকেলের দিকে। মোটরসাইকেলের দিকে যখন দৌড়ায় যাচ্ছেন, তার কাছে কেন জানি শব্দ মনে হলো পিছনে একটা। তিনি দৌড়াইতে পিছন ফিরে তাকাইছেন, তাকায় দেখতেছেন যে কুয়ার মধ্যে থেকে মনে হচ্ছে একটা মানুষ বের হইছে, এরকম মানে হাত দিয়ে দুই পাড় ধরে এরকম বের হইছে। এবং তিনি স্পষ্ট দেখছেন যে মনে হচ্ছে যে সাদা শাড়ি পরা একটা মহিলা বেরিয়েছে কুয়ার ভেতর থেকে, এবং ওই চাঁদের আলোতে দেখা যাচ্ছে কালো চুলগুলো একদম পাশ থেকে পড়া, কুয়ার ভেতর থেকে বেরিয়েছে। এবং সে কুয়ার ভেতরে বের হয়ে ওই যে কুয়ার যে পাড় ওইটার মধ্যে উঠে বসছে। মানে মামুন সাহেব আসলে চরম ভয় পেয়েছেন, তার মানে ভেতরে আর মানে কোন রকম সাহস অবশিষ্ট নাই। তিনি লাফ দিয়ে মোটরসাইকেলে বসে কোনো মতে চাবি, তিনি যে কি হলে যে চাবি ঢুকাবেন ওইটাই বুঝতে পারতেছেন, হাত কাঁপতেছে, কোনো মতে ঢুকায় তিনি জোরে জোরে কিক মারলেন। প্রথম কিকে স্টার্ট হলো না, এরকম 4-5টা কিক মারার পর মোটরসাইকেল স্টার্ট হলো। তিনি ভোঁ করে মোটরসাইকেল নিয়ে সামনে বের হয়ে গেলেন। টিনের দরজাটা লাগানো ছিল, তিনি একেবারে দরজার মধ্যে হিট করলেন মোটরসাইকেল দিয়ে। দরজা রাতের বেলা প্রচন্ড শব্দ করে মরাত করে দরজাটা ভেঙে এরকম বের হয়ে গেল। মোটরসাইকেল নিয়ে তিনি একদম বের হয়ে আসলেন। উপরে উঠে রাস্তায় উঠে যেদিক থেকে আসছিলেন সেটা তার আন্দাজ আছে, ওইদিকেই ছুটালেন মোটরসাইকেল। রাত তখনও গভীর রাত,
এর মধ্যে তিনি হেডলাইটের আলো পড়ছেন, তিনি ছুটে বেরোয় যাচ্ছেন ওখান দিয়ে। রাস্তা কিন্তু কাদা কাদা অনেক জায়গায়, তিনি ওইটার মধ্যেও স্পিডে চালাইতেছেন। কারণ তার প্রচন্ড ভয় যে তিনি এখানে কিভাবে আসছেন, কই আসছেন। আর তার কাছে ভয় লাগতেছে যে এখানে কি ব্যাপার, তাকে যে নিয়ে আসছে এখানে নাসির ভাই কই। এই চিন্তা করতে করতে তিনি যাচ্ছেন ভয়ে, এবং মনে মনে অটোমেটিকলি তার দোয়া আসতেছে। দোয়া পড়তে পড়তে এক সময় তিনি যে ওখান থেকে মেন রাস্তা উঠলেন, শুনশান রাস্তা, কিচ্ছু নাই। অনেকক্ষণ চালানোর পর দেখলেন ট্রাক পার হয়ে গেল কয়েকটা। এক পর্যায়ে তিনি আবার চলে আসলেন তার এলাকায় যেখানে তিনি থাকেন। ওই জায়গায় একটা এরকম কলোনির মতো ছিল আর কি। সেই কলোনির মতো ওইখানে তিনি ঢুকলেন। ঢুকে যে তাদের যে জায়গাটা, তিনি বুক ধুক 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 করতেছে তার। তিনি তাদের বিল্ডিং এর কাছে আসলেন। তাদের ওই জায়গার সম্পর্কেও ভৌতিক ব্যাপার প্রচলিত আছে। যেখানে তিনি থাকতেন মানুষজন বলতো রাতের বেলা এখানে ভয় পায় অনেকে। তো যাই হোক, অনেকেই ওখানে ভয়ের কথা বলছে। তো যাই হোক, তিনি ওই ভয়টা মনে রাখা সত্ত্বেও তিনি মোটরসাইকেল নিয়ে চলে আসলেন তাদের যে কোয়ার্টার, ওটার সামনে এনে মোটরসাইকেলটা রেখে তাড়াতাড়ি লক করে তিনি ঢুকে গেলেন ওইখানে। ওই নিচে একটা কেচি গেট ছিল, ভাগ্য ভালো তিনি কেচি গেটটা খোলা কিভাবে এই রাত্রেবেলাও, মানে কেউ লাগাইতে ভুলে গেছে মেবি। তিনি দৌড়ায় উঠে গেলেন, উঠে যে তাদের যে ঘর এখানে 2 তলায়, ওখানে যে তিনি জোরে জোরে দরজায় নক করলেন। তো অনেকবার করছেন খুব অ্যাংশাস ভাবে। ভেতর থেকে তার রুমমেটরা ভয় হয়ে বললো, কে কে? তো তিনি বললেন যে আমি মামুন, দরজা খোল। ওরা ভয় পাইলো, কিন্তু তারপরও দরজা খুলছে। তো মামুন সাহেবকে দেখে অবাক, তুই এত রাত্রে কোত্থেকে? বলে পরে বলতেছে, আগে আমার গোসল করতে দে, ফ্রেশ হইতে দে। তিনি তাড়াতাড়ি যে তার ড্রেস চেঞ্জ করে গোসল করলেন। বড় প্লাস্টিকের ড্রামে পানি উঠানো ছিল, গোসল করলেন। গোসল করে এসে তখন তাদের ওই রুমমেট 2 জন বললো যে, কি রে, কি হয়েছে তোর? তো তিনি তখন বললেন যে এরকম ঘটনা। তো তারা বললেন যে অবাক কাণ্ড, তোর সেই ভাই কই গেল? বলে আমি জানি না, কেউ নাই, বাইরে পাই নাই, কিচ্ছু না, কি অবস্থা, এই দিকে আসছি। তো বললো ওগুলো বুঝলাম, ধর জিন ভূত কিছু একটা হয়তো, কিন্তু ওইখানে তোর ভাই কই? তার তো থাকার কথা। তো বললো আমি জানি না দোস্ত। তো আর কি করবে? তো যাই হোক, তাদের কথাবার্তা ওখানে হলো। রাত্রেবেলা দোয়া দরুদ পড়ে ঘুমাইলো মামুন সাহেব। তার এক বন্ধু বললো যে আচ্ছা চিন্তা করিস না, ভয়টাই পাইলে ডাকিস, সেই কিন্তু ভয় পাইছিস ভালো। দেখ, মামুন সাহেব ওই দিন রাতে কিছু হয় নাই। মামুন সাহেব রাত্রে ঘুমাইছে, বেঘরে ঘুমাইছে। পরদিন উঠলেন, উঠে তার মতো দিনে কার্যকলাপ করলেন। তিনি ওই দিন ভুলে গেলেন যে কি হয়েছিল, এতটা আর মনে ছিল না সারাদিন। সন্ধ্যার দিকে তার মনে পড়লো যে ঘটনাটা, কিন্তু কিছু তো করার নাই। তো তিনি চিন্তা করলেন যে এটা তো খবরটা নেওয়া দরকার, এখন তো বাড়িও যেতে পারতেছি না। তো তিনি একটা চিঠি লিখলেন তার ছোট মামাকে। তিনি লিখলেন যে মামা, আমার সাথে দেখা হয়েছিল এখানে এরকম নাসির ভাইয়ের রাস্তার মধ্যে এরকম, তারপর নাসির ভাইয়ের বাড়িতে গেছিলাম। তো রাত্রেবেলা দেখলাম যে উনি আমাকে রেখে চলে গেছে এখান থেকে, কেউ নাই বাড়িতে, আমি একলাই ছিলাম। পরে আমি চলে আসছি ওখান থেকে, একটু ভয় টয়ও পাইছি। তো আপনি যে নাসির ভাইয়ের ওখানে খবর নিয়েন, ওনার দোকানে যান, ওনার দোকানে যে খবর নিয়েন যে উনি কেন আমাকে রেখে চলে আসলো এখান থেকে, ওনার ব্যাপারটা কি, হঠাৎ করে আমাকে কিছু না জানায় ওই ঘরে রেখে আসা ঠিক হয় নাই। আপনি ওনাকে এটা বলেন, আর বলেন যে উনি যদি ঢাকায় আসে যাতে আমার সাথে দেখা করে। তো এই লিখে তিনি একটা চিঠি লিখলেন তার ছোট মামাকে, রাতে লিখে দিলেন। পরদিন তিনি ওইটা পোস্ট করে দিচ্ছেন চিঠিটা। তো যাই হোক, চিঠি পোস্ট করার পর তার দৈনন্দিন কার্যক্রম চলতেছে। মাঝে মাঝে মামুন সাহেব চিন্তা করছিলেন যে তিনি আবার যাবেন নাকি ওই নাসির ভাইয়ের ওইখানে, যে দেখা দেখবেন নাকি কি ব্যাপার। তো পরে বাদ দিলেন ওই চিন্তা, যে ওখানে আর কে যায়, এরকম ঘটনা। আর নাসির ভাইও যেহেতু যোগাযোগ করেনি, সে তো তার ঠিকানা দিছিল নাসির ভাইকে, নাসির ভাইও তো যোগাযোগ করেনি। তো যাই হোক, এরকম তার দিন কেটে যাচ্ছে প্রতিদিনের কার্যকলাপে। তো একদিন টিউশনি থেকে ফিরে এসে তিনি বাসায় দেখলেন যে তার চিঠি আসছে বাড়ি থেকে, তার বাবার চিঠি, তার ছোট মামার চিঠিও আছে। তো তিনি ওই চিঠি বাবারটা পড়লেন। পড়ার পর তিনি ছোট মামার চিঠি নিলেন। ছোট মামার চিঠি নিয়ে তিনি পড়া শুরু করলেন। তো সেখানে তার ছোট মামা তাকে লিখছে, প্রথমে যে কেমন আছে লিখেই লিখছে, তুমি এগুলা কি লিখলা? নাসির তো আজ থেকে 1 মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। নাসিরের সাথে তোমার দেখা হয় কিভাবে, আর তার বাসায় তুমি যাও কিভাবে? এগুলো খুবই আশ্চর্য ব্যাপার। নিজের যত্ন নিও, দোয়া দুরুদ পড়ে ঘুমাবা। আর যদি এই ঘটনা সত্যি হয় তাহলে এটা খুবই ভয়ের ব্যাপার। তুমি এক্ষুনি কোনো মসজিদে গিয়ে সেখানকার হুজুরের সাথে দেখা করো এবং তার পরামর্শ নাও। যদি বলেন তিনি, তার মতো তুমি চিকিৎসা গ্রহণ করো। তো এগুলো পড়ে মামুন সাহেব মানে যার বন্যায় অবাক এবং ভীত হয়ে যান। তার কাছে অবাক লাগে যে এই ঘটনাটা কি ঘটলো তার সাথে, এটা কি সম্ভব? তো তিনি মানে ওই দিন রাতে আর ঘুমাইতে পারেন নাই, তিনি প্রচন্ড ভয় পেয়েছেন। তিনি চিন্তা করছেন যে আমি মোটরসাইকেলের পিছনে কাকে নিয়ে গেলাম, আর কে আমাকে বসায় রেখে রান্না করতে গেল, ব্যাপারটা কেমন ছিল, আর সেই কুয়ার মধ্যে থেকে উঠে আসছিল এটাই বাকে। পুরো জিনিসটাই তার কাছে একটা রহস্যের জট তৈরি করে ফেলে এবং তিনি খুবই মানে এই জিনিসটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যান।
তো তিনি পরবর্তীতে একজন মসজিদের হুজুরের সাথে দেখা করেন এবং তাকে বলেন যে হুজুর, আমি এরকম ভয় পেয়েছিলাম, এই ব্যাপার। তো হুজুর শোনেন, শোনার পর বলেন যে আসলে আপনি কি এটা কল্পনা করছিলেন? পুরো ব্যাপারটা আপনার কল্পনা না তো, বা আপনার স্বপ্ন না তো? তখন নাসির ভাই বলে যে না, আমার স্বপ্ন কেন হবে, আমার কল্পনা কেন হবে, আমি তো এরকম গেছি। তখন হুজুর বলে যদি সেরকম কিছু না হয় তো অনেক সময় আছে, অনেক দুষ্ট জিন আছে যারা এইভাবে মানুষকে মানে ভুলায় কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করে, ভয় দেখায়। তো আপনি ব্যাপারটা আসলে আগে শিওর হন যে এটা আপনার পুরো কল্পনা কিনা। যাই হোক, আপনি দোয়া দুরুদ পড়েন। তিনি তাকে দোয়া বলে দিলেন যে এই দোয়াগুলা পড়বেন এবং বললেন যে আপনি এই দোয়া পড়ে নিজেই পানিতে ফু দিয়ে সে পানিটা খাবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আর রাত্রে এই দোয়া পড়ে ঘুমাবেন, এগুলা বলে দেয় মামুন সাহেবকে। তো মামুন সাহেব শুনে ওখান থেকে আসেন আর এই করেন না। তবে তিনি আসলেই ওইখানে গেছিলেন নাকি এটা তিনি মানে শিওর হওয়ার জন্য তিনি তার রুমমেটদের বারবার জিজ্ঞেস করছে, এই ওই দিন রাত্রে কি আমি বাসায় আসছিলাম এইভাবে? তো রুমমেটটা বলছে অবশ্যই আসছিস, তো রাত্রেবেলা এরকম আসছিস এবং তুই আমাদেরকে বলছিস এরকম ঘটনা। তো তিনি রুমমেটদের সাথে শিওর হয়েছেন এবং তারপরে আরো শিওর হওয়ার জন্য তিনি একদিন ওই জায়গায় যান মোটরসাইকেল চালায়। তো গিয়ে তিনি দেখেন, দূর থেকে দেখেন ওই বাড়িটা ওরকমই আছে এবং তিনি চিনতে পারেন যে এই বাড়িতেই তিনি আসছিলেন। তিনি ওই বাড়িতে আর ঢোকেন নাই, বাড়ি থেকে অনেক দূরে দাঁড়ায় তিনি দেখছেন, তার ভয় লাগতেছিল। তিনি দূরে দাঁড়ায় যখন দেখছেন ওই তাল গাছ দুইটা দেখতেছেন, এখান থেকে তার ভয়ে বুক কাঁপতেছিল। তার কাছে মনে হচ্ছিল অদৃশ্যভাবে যে ওই নাসির ভাই ওখান থেকে তাকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। তার সারা শরীরে লোম দাঁড়ায় গেছিল। তিনি ওখান থেকে চলে আসেন আর তিনি ওটা ভুলে যাওয়ার চেষ্টা করেন, আর তো কখনো তিনি ওদিকে যান নাই। আর তিনি যখন গ্রামে গেছেন এরপরও তিনি কখনো নাসির ভাইয়ের ওখানেও যান নাই ভয়ে। নাসির ভাই দোকান বা ধারে কাছে আসেন না, ওই নামটাই তার কাছে ভয়ের ছিল। যাই হোক, এখন অনেক বছর পরে তার কাছে এগুলো অনেকটা ফিকে হয়ে আসছে। তিনি অনেক মানুষের অনেক ঘটনা শোনেন, অনেকের বন্ধু বান্ধবের কাছে তাদের এলাকার ঘটনা শোনেন, অনেক কিছু। তো এটা তার জীবনের একটা বেশ ভয়ের ঘটনা যেটা তিনি আমাদের কাছে শেয়ার করলেন। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমার কাছে কিন্তু মামুন সাহেবের এই এক্সপিরিয়েন্সটা বেশ বেশ ভয়ের মনে হয়েছে। যদি এরকম এক্সপিরিয়েন্স কারো থেকে থাকে, সেই মানুষটা একেবারে ভয়ে জমে যাওয়ার কথা। মেডিকেল লাইফে অনেকেই লাশ, মর্গ, হসপিটাল ইত্যাদি নিয়ে অনেক প্যারানর্মাল ইনসিডেন্টের সম্মুখীন হয়ে থাকে, কিন্তু আমার সাথে যা ঘটেছিল তা একটু অন্যরকম ছিল, সেটাই শেয়ার করছি। 2013 সালের জানুয়ারি মাস, মেডিকেল কলেজ জীবনের সূচনার উদ্দেশ্যে ট্রেনে রওনা দেই আব্বু আর আমি। পথে আম্মুর ফোন আসে একটা দুঃসংবাদ। মেডিকেলের আমার ইমিডিয়েট সিনিয়র এক আপুর মৃত্যু সংবাদ। ট্রেনে ধাক্কা লেগে খুব সম্ভবত মৃত্যু হয়েছিল ওনার, তবে অ্যাক্সিডেন্টলি নাকি মার্ডার তা শিওর না। শুরুতেই এমন একটা খারাপ সংবাদে আমাদের সবার মন খারাপ ছিল। ওরিয়েন্টেশনও ক্যান্সেল করে দেয়। তো ক্লাস শুরু হলো। আস্তে আস্তে সব নর্মাল হয়ে কয়েক মাস পার হয়েও গেল। আমরা তখন কলেজের মেইন হোস্টেলে থাকতাম না, কারণ ফার্স্ট ইয়ারের জন্য আলাদা হোস্টেল দেওয়া হয়। হোস্টেলটা তখন ছিল উত্তরা 3 নং সেক্টরে, এখন পরিবর্তন করা হয়েছে। আমাদের এই হোস্টেলটাও হন্টেড ছিল। আমরা অনেকেই ফেস করছিলাম অনেক কিছু, ওই ঘটনাগুলো পরে শেয়ার করব। তো সেবার কিসের ছুটি ছিল মনে নেই। হোস্টেল পুরো ফাঁকা হয়ে গিয়েছিল। আমাদের ফ্লোরে আমি সহ মোট 4 জন ছিলাম। রাতে আমার রুমে আমরা 3 জন ফ্রেন্ড ঘুমাতে আসি, আর একজন তার রুমে চলে যায়। অনেক আড্ডা হাসাহাসির পর আমার 2 ফ্রেন্ড ঘুমাবে বলে লাইট অফ করে দিতে বলে আমাকে। লাইটের সুইচ আমার পা বরাবর ঠিক উপরেই। তো আমি মোটামুটি লম্বা হয় পা দিয়ে সুইচ অফ করে দেই। হঠাৎ লাইট অফ হওয়াতে ওরা বলে, তুই কেমনে এত তাড়াতাড়ি লাইট অফ করলি? আমি ফাইজলামি করে বললাম, জেসি লাইট অফ করে দিয়ে গেছে। সাথে সাথে আমি হাসতে লাগলাম। যে আপু মারা গিয়েছিলেন, আমার নামের সাথে আপুর নামের অনেকটা মিলও ছিল। মৃত মানুষ নিয়ে ফাইজলামি করতে হয় না, সেটাই মনে হয় আমার সবচেয়ে বড় ভুল ছিল। তো শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই সবাই ঘুমায় পড়ি। মাঝরাতে 3টা কি 3:30 হবে, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। এখানে বলে রাখা ভালো, আমার বামে দেয়াল, পা বরাবর দেয়াল, মাথার কাছের দিকে দরজা, আর ডানে একটু স্পেস রেখে পাশে বেড, যেখানে আমার 2 ফ্রেন্ড ঘুমাচ্ছিল। তো ঘুম ভাঙার পর আমি ডানে তাকাতেই দেখি স্পেসে ফ্লোর সাদা আলো।
একটা সাদা ড্রেস আর সাদা হিজাব পরা মেয়ে বসে আছে। মেয়েটার ভিতর থেকে যেন আলো ঠিকরে বের হচ্ছে। সে বসে আছে আমার পা বরাবর দেয়ালের দিকে মুখ করে, তাই আমি তার ব্যাক সাইড দেখতে পাচ্ছি, শুধু মুখ দেখা যাচ্ছিল না। মেয়েটা মাথা নিচু করে বসা অবস্থায় চুপচাপ সামনে পিছনে দুলতেছে অনবরত। মনে হচ্ছে যেন কোরআন শরীফ পড়তেছে। পাশের বেডে যে দুইজন ফ্রেন্ড ঘুমাচ্ছিল তাদের মধ্যে একজন হিজাবি ছিল। তো আমি ফার্স্টে ভাবলাম এটা হয়তো ওই ফ্রেন্ডটাই হবে। আমি ফিস করে জিজ্ঞেস করলাম, ঈশা কি করতেছিস তুই? কোনো সাড়া পেলাম না। আমি এবার একটু জোরেই ডাকলাম, কোনো সাড়াই নেই। হঠাৎ যার নাম ধরে ডাকতেছিলাম এতক্ষণ সে পাশের খাট থেকে কথা বলে উঠল। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। বুঝতে আর বাকি রইল না যে ফ্লোরে বসে থাকা মেয়েটা অন্য কেউ। কোনো সেন্স কাজ করছিল না তখন। 15 থেকে 20 সেকেন্ড পর হুঁশ আসলে চিৎকার শুরু করে দিই, ফ্লোরে কে? তখন আমার চিৎকার শুনে আমার দুই ফ্রেন্ডের মাথা খারাপ হওয়া অবস্থা। ওরা বলতেছিল বারবার, তুই কার সাথে কথা বলিস? কোথায় কি? অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমাদের চিৎকার একটুও প্রভাব ফেললো না তার উপর। আমি সামনে চিৎকার করেই যাচ্ছি আর কাঁদতেছি। ওরা বেড থেকে নিচে নেমে যে লাইটটা জ্বালাবে তার সাহস পাচ্ছিল না, কারণ আমি বারবার বলতেছিলাম ফ্লোরে কেউ বসে আছে, আর লাইটের সুইচ অন করার মতো অবস্থাও আমার ছিল না। ওরা নিরুপায় হয়ে জোরে জোরে সূরা কালাম পড়া শুরু করলো, কিন্তু কি আশ্চর্য, কেউই কোনো সূরা পুরোপুরিভাবে শেষ করতে পারলো না। অর্ধেক পর্যন্ত এসেই ভুলে যাচ্ছিল। কতক্ষণ এভাবে কেটেছে জানি না। হঠাৎ আমার কি যেন হলো, আমি চুপ হয়ে গেলাম। মনে হলো মেয়েটা যদি তার মাথা ঘুরিয়ে আমার দিকে তাকায় তখন কি হবে? আমি তো মরে যাব নির্ঘাত। আমার মনে হলো যে যা করার তাড়াতাড়ি করতে হবে। মেয়েটা মুখ ফিরে তাকানোর আগেই লাইট জ্বালাতে হবে যে করেই হোক। আমি আর কিছু না ভেবে আল্লাহর নাম নিয়ে সুইচ অন করি। সুইচ অন করার পর দেখি ফ্লোরে কেউ নেই। আমার ফ্রেন্ড দুইটা ভয়ে জোরাজোরি করে বসে আছে, ওদেরও চোখে পানি। এই ঘটনার পরে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি কিছুটা। সামান্য ব্যাপারেই সব কিছুতে ভয় পেতে থাকি। মেলামেশা কথাবার্তা কমাই দিই সবার সাথে, কিছু আমল করি ভয় কাটানোর জন্য, এবং কয়েকদিন পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসি। ঘটনা শোনার পর হোস্টেল ছেড়ে চলে যায় 3 জন। সবার মতে স্ট্রেচের কারণে দুঃস্বপ্ন বা হ্যালুসিনেশন হাবিজাবি ছিল এগুলো। আর যেহেতু ওই আপু কখনো ওই হোস্টেলে ছিলই না, তাই প্রশ্নই আসে না তার আত্মা ঘটিত কিছু হওয়ার। প্রথমে অনেক তর্কে জড়াতাম সবার সাথে এসব নিয়ে, কারণ আমার মতে ওটা হ্যালুসিনেশন হতেই পারে না। কিন্তু পরে আস্তে আস্তে এক সময় আমিও এগুলো মেনে নিয়ে সব ভুলে যেতে থাকি। তবে ঘটনার মেইন জিনিস তখনও অপেক্ষা করছিল আমার জন্য। ঘটনা 2 থেকে 3 মাস পর একদিন টিউটোরিয়াল ক্লাসে হঠাৎ ম্যাডাম সেই আপুকে নিয়ে গল্প করা শুরু করে। যেদিন আপু মারা যায় সেদিন হোস্টেল থেকে বের হওয়ার সময় ম্যামের সাথে দেখা হয় আপুর। আপুকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল সেদিন। সবচেয়ে অবাক করার বিষয় হলো আপুর পরনে ছিল ধবধবে সাদা ড্রেস আর সাদা হিজাব, ঠিক যেমনটা আমি সেই রাতের মেয়ের পরনে দেখেছিলাম। এর আগে আমাদের কারোরই কোনো আইডিয়া ছিল না আপু সম্পর্কে। ইভেন তিনি যে হিজাবি ছিলেন সেটাও জানতাম না। তাহলে হয়তো মানা যেত যে আমার সাবকনশিয়াস মাইন্ডে ওনার ইমেজ ক্রিয়েট হয়েছে, মানে যেটা আমি সেই রাতে দেখেছিলাম। অনেক কিছুরই ব্যাখ্যা পাইনি আজও, কিছু প্রশ্ন থেকেই গেছে। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি এক দম্পতির কাছ থেকে শুনেছি। তিনি যেভাবে লিখেছেন সেভাবেই আমি বলছি। আর এই ঘটনাটিতে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। সেই দম্পতির স্বামী ও স্ত্রীর নাম আরশ আলী ও সুমাইয়া বেগম। সেই দম্পতি বলতে থাকেন, আমার 2 ছেলে ও 2 মেয়ে ছিল কেন বলছি শোনো তবে। আমার বড় ছেলে রিয়ান আর নেই, ও আমাদের ছেড়ে পরপারে চলে গেছে। ছেলে হারানোর কষ্ট নিয়ে আমরা এখনো দিন পার করছি। আমার বড় ছেলে রিয়ান আর গ্রামের 2টি ছেলে ফয়সাল ও কামরুল, তারা অনেক ভালো বন্ধু ছিল। তারা যে কোনো কাজ করুক না কেন কেউ কাউকে ছাড়া কোনো কাজ করে না। একেবারে স্কুলে যাওয়া থেকে শুরু করে বেড়াতে যাওয়া, পুকুরে গোসল করতে যাওয়া, সব কিছু একসাথে। গ্রামের এক জনপ্রিয় জুটি ছিল তারা 3 জন। তো একদিন আমার বড় ছেলে রিয়ান এসে বলছে, বাবা মা আমি ফয়সাল আর কামরুল মিলে রাতে নৌকাতে নদীর উপর রাত কাটাবো। প্রথমে আমরা নিষেধ করলাম রিয়ানকে এত রাতে নদীতে না যাওয়ার জন্য, কিন্তু পরে ঠিকই রাজি হয়ে গেলাম, কারণ আমি জানি আমার ছেলে রিয়ান অনেক সাহসী। তাই সন্ধ্যায় রাতের খাবার খেয়ে সাথে
করে শুকনা গামছা, লুঙ্গি ও গুড়মুড়ি নিয়ে রওনা দিল। আমরাও আল্লাহর কাছে আমাদের ছেলের জন্য দোয়া করে বিদায় দিলাম আর বললাম যেন সাবধানে থাকে। রিয়ান যাওয়ার পর আমরা ঘরের দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। আমাদের যেন কিছুতেই ঘুম আসছিল না, তাই আমরা দুজন শুয়ে শুয়ে গল্প করছিলাম। কিছুক্ষণ পর বাইরে থেকে কে যেন এত জোরে জোরে ধাক্কা দিচ্ছে যেন এখনই দরজা ভেঙে ভিতরে আসবে। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে দরজার কাছে গেলাম। গিয়ে আমি আমার বড় ছেলে রিয়ানের গলা শুনে আটকে উঠলাম। তারপর আমি সাথে সাথে দরজা খুলে ফেললাম। সাথে সাথে রিয়ান দৌড়ে ঘরে এসে বসে হাঁপাতে থাকে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুই এমন হাঁপাচ্ছিস কেন? সাথে সাথে বাহির থেকে শোরগোল শুরু হয়ে যায়। আমরা সাথে সাথে দৌড়ে বাহিরে গেলাম। গিয়ে শুনলাম ফয়সাল ও কামরুলের দেহ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় দুইটি আলাদা রাস্তায় পড়ে আছে। মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ার তাদের উপর শরীরের সব রাগ দেখিয়েছে। তারপর সেখানকার সব মানুষ রিয়ানকে জিজ্ঞেস করে, তুমিও তো ওদের সাথে ছিলে, কিভাবে তাদের এমন হলো, তুমি কি জানো? তারপর রিয়ান বলতে থাকে, আমি, ফয়সাল আর কামরুল আমরা তিনজন মিলে একসাথে দেখা করে নদীর উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে করে হারিকেন ও একটি টর্চ লাইট নিয়ে আমরা টর্চ জ্বালিয়ে গল্প করতে করতে আর গান গাইতে গাইতে যাচ্ছিলাম। অবশেষে আমরা নদীতে পৌঁছে গেলাম। তারপর আমরা তিনজন নদীর ঘাটে থাকা একটা নৌকায় উঠে পড়লাম। আমি আর কামরুল নৌকার দুই পাশ থেকে বৈঠা বইছিলাম আর ফয়সাল নৌকার মাঝখানে বসেছিল। আমরা তিনজন হারিকেন জ্বালিয়ে টর্চ লাইট জ্বালিয়ে গল্প করতে করতে এগোচ্ছিলাম। মাঝে মাঝে শিয়ালের ডাক আসছিল চারপাশ থেকে। তারপর বেশ অনেক দূর যেতেই শুনলাম আমাদের চারপাশে অনেক শিয়াল দৌড়াদৌড়ি আর ডাকাডাকি করছিল। সাথে সাথে আমার হাতে থাকা টর্চ লাইটটা দপ করে নিভে যায়। আমরা সবাই একটু ভয় পেয়ে যাই বিষয়টা দেখে। তারপর আমি অনেক চেষ্টা করলাম লাইটটা জ্বালানোর, কিন্তু কোনোভাবেই জ্বালাতে পারলাম না। কিছুক্ষণ পর আমরা হারিকেনের আবছা আলোয় দেখলাম আমাদের চারপাশে অসংখ্য শিয়াল, যাদের চোখ রাতের অন্ধকারে জ্বলজ্বল করছিল। আমরা তিনজন এই দৃশ্য দেখে ভয়ে এক আত্মচিৎকার দিয়ে উঠি। তারপর আস্তে আস্তে সেই শিয়ালগুলো আমাদের কাছে নদীর দুই পাশ থেকে আসতে শুরু করে। আমি সাথে সাথে কামরুলকে বলি, কামরুল তাড়াতাড়ি বইটা চালা, না হলে আমরা আজ রাতে তাদের খাবার হয়ে যাব। তারপর আমি আর কামরুল প্রাণপণে বইটা বইতে লাগলাম আর ফয়সাল নৌকার মধ্যে বসে জোরে দরুদ ও আজান দিতে থাকে। এভাবে কয়েক মিনিট চলতে চলতে আমি হাঁপিয়ে উঠি, কিন্তু থেমে থাকলে চলবে না ভেবে যত কষ্টই হোক না কেন। তারপর সেই জল করা চোখ বিশিষ্ট শিয়ালগুলো আমাদের নৌকা থেকে একটু পিছিয়ে পড়ে। আমি বললাম, কামরুল ভাই, যত যাই হয়ে যাক তুই থামিস না, নৌকা চালাতে থাক। আর গ্রামের কাছে চলে আসলে যে যেই দিক দৌড়াতে পারিস দৌড় দিবি, কেউ কারোর জন্য অপেক্ষা করবি না। বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ। কোনো ভুল করে থাকলে মাফ করে দিস রে ভাই। এই বলে আমি আবারও প্রাণপণে বইটা বইতে থাকি। এত জোরে জোরে বইটা বইছিলাম, কিন্তু এই নদীর রাস্তা যেন শেষ হবার নয়। প্রতিটি মিনিট আমাদের কাছে এক বছরের মতো মনে হচ্ছিল। অবশেষে আমরা আমাদের গ্রামটা দেখতে পাচ্ছিলাম। মনে যেন জোর পেলাম। আমি আবারও বললাম, নৌকা থেকে নেমে কেউ কারো জন্য অপেক্ষা করবি না, প্রাণপণে দৌড়াতে থাকবি। এই বলে আমরা তিনজন গ্রামের দিক বিদিক হয়ে জ্ঞান হারিয়ে দৌড়াতে থাকি। তখনও সেই শিয়ালগুলো আমাদের পিছনে ছুটতে থাকে। আমি সৌভাগ্যক্রমে দৌড়ে বাড়িতে পৌঁছে যাই, আর ফয়সাল ও কামরুল হয়তো বাড়ির ফেরার আগেই সেই শিয়ালগুলো শিকার হয়ে যায়। প্রথমে আমার ছেলে রিয়ানের কথা শুনে কেউই বিশ্বাস করছিল না। তারপর রিয়ান অনেকবার কিরা কসম কেটে সবাই রিয়ানের কথা বিশ্বাস করে নেয়। তারপর আমি রিয়ানকে বাড়িতে নিয়ে এসে গরম দুধ খাইয়ে তার ঘরের বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমাদের রুমে ঘুমাতে আসি। কিন্তু কে জানতো সেই রাতই হবে আমার ছেলের জন্য শেষ রাত, আর আমি আমার ছেলেকে শেষবারের মতো ঘুম পাড়িয়ে দিব। তারপর আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি বিছানায় রিয়ান নেই। আমি দিক বিদিক জ্ঞান হারিয়ে আমার সন্তানকে খুঁজতে থাকি। বাড়ির কোথাও নেই। গ্রামের সব মানুষ রিয়ানকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে অবশেষে দুপুরের আগে আমার ছেলে রিয়ানকে নদীর পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তারপর আমি দৌড়ে আমার ছেলের কাছে গিয়ে দেখি সে আর আমাদের মাঝে কোনোদিন ফিরে আসবে না। আজীবনের জন্য আমার ছেলে রিয়ান আমাকে ছেড়ে চলে গেছে। তারপর আমার ছেলেকে দাফন করে দেওয়া হয়। তারপরে পাশের গ্রামের এক কবিরাজের কাছে যাওয়া হয় যে কে আর কিভাবে এই তিনটা ছেলেকে মেরেছে তা জানার জন্য। কবিরাজ কাছে গিয়ে সব খুলে বলার পর তিনি আমাদের কাছে কিছু সময় চায় বলে তিনি একটা ঘর
ঘরে গেলেন। তারপর কিছুক্ষণ পরে এসে তিনি আমাদের এক হাড় হিম করা তথ্য দেয়। তিনি বললেন যে সেই নদীর পাশের জঙ্গলে কিছু পিশাচ ছিল, তাদের অন্য একটি পরিবারের ক্ষতি করার জন্য সেখানে চালান করে দেওয়া হয়েছে। তারা সেখানেই থাকে, কিন্তু সেই রাতে তারা তিনজন জোরে জোরে কথা বলে। তারা সেখানে যাওয়ায় সেই পিশাচগুলো বিরক্ত হয় আর তাদের কাজের ব্যাঘাত ঘটে। তাই সে পিশাচগুলো তাদের তাড়া করে, কিন্তু তাদের নদীতে ধরতে পারেনি বলে নদীর উপরে শুধু 2 জনকে ধরতে পারে। কিন্তু আপনাদের ছেলেকে ধরার আগেই সে বাড়িতে পৌঁছে যাওয়ায় তাকে মারতে পারেনি। তাই তারা কৌশলে গভীর রাতে রিয়ানকে বাইরে নিয়ে যায় এবং পানিতে ডুবিয়ে মেরে ফেলে। কবিরাজের এই কথা শুনে আমি কেঁদে দেই। আমার ছেলের চলে যাওয়ার এই কষ্ট নিয়ে আমি আজও বেঁচে আছি। এই বলে সেই দম্পতি চুপ হয়ে যায়। তখনই লক্ষ্য করলাম সেই দম্পতির চোখ দিয়ে বয়ে যাচ্ছিল অশ্রুর ধারা। তাদের ছেলের মারা যাওয়ার এই হৃদয় বিদারক ঘটনা শুনে কখন যে আমার চোখ থেকে অশ্রু ঝরছিল তা আমি টেরি পাইনি। অশ্রুসিক্ত চোখ মুছতে মুছতে আমি চলে এলাম সেখান থেকে। কোনো কিছুর বলার ভাষা ছিল না আমার কাছে। আসছিলাম আর ভাবছিলাম মানুষের জীবন কত বৈচিত্র্যময়। সাদা কালো রংধনুর 7 রং মিলে রয়েছে মানুষের জীবনে। এই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তবে আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব এটা বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম, আমাদের নলিয়াচর এবং কুসুমডাঙ্গা বলা হয়। তো গ্রামের এই মানে জায়গার ভিতরে অনেকেই কুসুমডাঙ্গার হয়তো নাম শুনেছেন, অনেকেই শুনেন নাই। একটা পুরনো মসজিদ ছিল, সেই মসজিদের একটি ঘটনা, এখানে ইমাম সাহেব এবং জিনের একটি ঘটনা ছিল। এই ঘটনাটা আমি আজকে শেয়ার করতে চলেছি। অনেক কষ্টের পর আসলে ঘটনাটা পাই রাসেল ভাই। আর আমি জানি যে আমি একটা কাঙ্ক্ষিত সুন্দর ঘটনা না পাইলে আপনার সঙ্গে শেয়ার করি না। তো আমি আসলে একটা কাঙ্ক্ষিত ঘটনা পেয়েছি, এই জন্য আজকে আপনার কাছে শেয়ার করতে চলেছি। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। এই মসজিদটি রাসেল ভাই প্রায় 100 বছর পুরনো একটি মসজিদটি দিনের বেলা যদি আপনি দেখেন যে খুবই স্বাভাবিক, শান্ত, কোনো সমস্যা নেই মনে হলেও এই যখনই মানে রাত নামে ঠিক তখনই মসজিদের পিছনে বিশাল একটা বট গাছ আছে। বহু আগের এটা, কিন্তু একদম বলতে চলে রাসেল ভাই অনেক দিন আগের এটা আর কি। এই বট গাছের বহু আগে থেকেই জিনদের একটা আস্থানা। অনেক বছর ধরে সেখানে কোনো ইমাম বেশি দিন থাকতে পারে নাই এই মসজিদে। মসজিদে যে ইমামকে রাখা হয় উনি খুব বেশি দিন হয়তো এই জিনদের অত্যাচারে তারা খুব একটা বেশি দিন এই মসজিদে টিকতে পারে নাই। দেখা যায় যে মসজিদের মধ্যে তারা শুয়ে আছে রাসেল ভাই, এরকম হয়েছে। সেটা আমাদের আর কি ইমাম সাহেব যে নালিশগুলো ছিল যে মসজিদের মধ্যে তিনি রাতের বেলা শুয়ে আছেন, এই মসজিদের মধ্যে হঠাৎ করে টিনের মধ্যে আর কি ঢেলাঢেলি করছেন, মসজিদের টিনের চালে ঢেলাঢেলি করতেছেন। তারপর তার যে একটা রুম ছিল মসজিদের সামনে, রুম বলতে ওটা ছিল হচ্ছে টিনের ঘর আর হাফ পাখা এরকম, কিন্তু হাফ ওয়াল উপরটা টিন। দেখা যায় যে ওইটাও রাসেল ভাই নড়াচড়া করতো, ওটা ধরে করতো। ঘুমের সময় তার যে বিছানায় শুইতো সে বিছানা এরকম নড়াচড়া করতো, টানাটানি করতো, এইরকম ঘটনা শুরু করে দিত। তো এখানে এমন হইতো যে কোনো ইমাম সাহেব অসুস্থ হয়ে যেত, কেউ অদ্ভুত আওয়াজ শুনে পালিয়ে গেছে। এক সময় গ্রামের লোকরা নতুন একজন ইমাম নিয়ে আসে, তার নাম মাওলানা আব্দুল করিম ছিল। পরে যার ঘটনা বলবো আর কি, তিনি কিন্তু খুবই সাহসী ছিলেন রাসেল ভাই। আল্লাহ ভীরু, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে খুবই কঠোর। উনি তাহাজ্জুদের নামাজ, খুবই আমলদারি লোক একজন ছিলেন মোট কথা রাসেল ভাই। তো গ্রামের মানুষ তাকে সব কিছু খুলে বলো যে এই ঘটনা, হুজুর একটু সাবধানে থাকেন, আর সমস্যা হলে আমাদের আশেপাশে বাড়িগুলোকে ডাক দিয়েন, এই কথা বলছে। কিন্তু হুজুর হেসে দিয়ে বললেন যে আরে আল্লাহর ঘরে যদি আমি খাদেম হয়ে আসি, আমাকে আবার কে ডিস্টার্ব করবে? হ্যাঁ, এই কথা বললো। উনি খুবই সাহসী, একটু যতটুকু আমরা বুঝতে পারছি আমাদের গ্রামবাসী। তাহলে বলছে আল্লাহর ঘরে যদি আমি ভয় পাই তাহলে মানুষকে সাহস শেখাবো কিভাবে, এই কথা বললেন তিনি।
তো প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু সপ্তম রাত থেকেই অদ্ভুত ঘটনাগুলো শুরু হলো। সেদিন তাহাজ্জুদের সময় তিনি মসজিদে একা ছিলেন। হঠাৎ মসজিদের ভেতর থেকে ফিস ফিস শব্দ শুনতে পেলেন। ইমাম সেই শব্দটি ছিল এরকম, করিম সাহেব চলে যাও, এখান থেকে চলে যাও, এরকম একটা শব্দ। তো তিনি চারপাশে তাকালেন, কেউ নেই। তিনি আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন। তখন মসজিদের এক কোণে যেন কালা একটা কালো রকমের ছায়া নড়ে উঠল। তিনি মনে করলেন হয়তো চোখের ভুল এটা, কিন্তু পরের রাতে ঘটনা আরও ভয়ঙ্কর হলো। ফজরের আজানের আগে হঠাৎ মাইকে নিজে থেকেই আজান শুরু হয়ে গেল, অথচ সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি, আর এত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট যে আসবে না এটা শিওর। আর তখনও কারেন্ট ছিল না মসজিদে, কিন্তু মসজিদের মাইকে আজান হচ্ছে। আর বলতে চলে রাসেল ভাই, ওই মসজিদের মধ্যে একটা ব্যাটারিও নাই যে এই ব্যাটারির মাধ্যমে সেখানে আসলে ব্যাটারি আছে সেটা দিয়ে তিনি আজান দিছে, বিষয়টা এরকমও না। ওখানে কোনো বিদ্যুৎ ছাড়া কোনো কারেন্ট ব্যাটারি সোলার সিস্টেম কোনো কিছুই নেই। তো দৌড়ে গিয়ে তিনি দেখলেন মাইক বন্ধ, সুইচ অফ, কিন্তু আজানের শব্দ পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। কয়েক মিনিট পরে শব্দ থেমে গেল। সকালে গ্রামের লোকজন অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলো, হুজুর, ও হুজুর, আজ এত জোরে এত ভোরে আপনি আজান দিলেন কেন? আজানে তো সময় হয় না, আমি ঘড়ির দিকে তাকাই দেখি। তো তিনি কিছুই বলতে পারলেন না। এরপর থেকে প্রতি রাতেই তিনি নতুন নতুন ঘটনা তার সঙ্গে ঘটতে শুরু হয়ে গেল। কখনো মসজিদের ভেতরে পায়ের শব্দ, কখনো খালি জায়নামাজে সেজদার আওয়াজ, কখনো গভীর রাতে শিশুদের কান্না। তো এক রাতে তিনি সাহস করে মসজিদের পিছনে গেলেন। সেখানে গিয়ে দেখলেন বটগাছের নিচে সাদা কাপড় পরা কয়েকটি মানুষ আকৃতির, দাড়িগুলো অনেক বড় বড় সাদা, যেন কাপড়টাই তার জ্বলছে। রাতের মধ্যে ওই কাপড়টাই জ্বলছে মনে হচ্ছে, এইরকম চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তারা একসাথে তার দিকে একটা ধাপ করে তাকালো। হঠাৎ সবাই অদ্ভুত হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল ওখান থেকে। তো সেই রাতের পর থেকে ইমাম সাহেবকে আরও বেশি জ্বালাতন করতে শুরু করলো আর কি, জ্বালাতন করতে লাগলো অদৃশ্য শক্তি। ঘুমাতে গেলে কেউ যেন কানে ফিসফিস করতে, যে চলে যাও, এই মসজিদ আমাদের। কখনো বিছানা নিজের থেকেই কেঁপে উঠতো এরকম, কখনো দরজা বন্ধ থাকা অবস্থায় জানালা খুলে যেত। তো একদিন এক বৃদ্ধ তাকে বললেন, হুজুর, এই মসজিদের নিচে নাকি অনেক পুরনো কবর আছে, বহু বছর আগে এখানে জিনদের উপাসনাস্থল ছিল। তো ইমাম সাহেব এসব কথায় কান দিলেন না আর কি, বরং তিনি প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। এতেই যেন জিনেরা আরও ক্ষিপ্ত হয়ে উঠল। এক রাতে ঈশার নামাজের পর তিনি মসজিদের একা বসেছিলেন। ঈশার নামাজ দেওয়ার সবাই চলে গেছে, উনি মসজিদে একা বসে নফল নামাজ পড়েন, তারপর জিকির আজকার করেন। এটা ওনার একটা নিত্যদিনের একটা কাজ। হঠাৎ সব বাতি নিভে গেল, চারদিকে ঘন অন্ধকার। তারপর মসজিদের ভেতর থেকে শত শত মানুষের হাঁটার শব্দ, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। শব্দ হচ্ছে, রাসেল ভাই, যদি আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার পাশে দিয়ে যদি 100 মানুষ হেঁটে যায়, আপনার কেমন গম গম করে শব্দ হবে না? এই শব্দ তিনি পাচ্ছেন, কিন্তু লোক দেখতে পাচ্ছেন না। তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। হঠাৎ সামনে এক লম্বা কালো অবয়ব দেখা দিল, মাথা প্রায় ছাদের সঙ্গে লেগে আছে, লাল চোখে তাকিয়ে আছে তার দিকে। অবয়বটি বলল, তুমি কেন আমাদের শান্তি নষ্ট করছো? ইমাম সাহেব ভয়ে কাঁপলেও থামলেন না, তিনি আরও জোরে আয়াত পড়তে লাগলেন। তখন অবয়বটি বিকট চিৎকার করে পুরো মসজিদ কাঁপিয়ে দিল। মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এরপর শুরু হলো সবচেয়ে ভয়ানক অধ্যায়। পরপর তিন রাত তিনি একই স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখেন মসজিদের মিনারের উপর এক কালো ছায়া বসে আছে। সে বলছে যে চতুর্থ রাতে তুমি বাঁচবে না। চতুর্থ রাত এলো, আকাশে প্রচণ্ড ঝড়, বজ্রপাত হচ্ছে একের পর এক। ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন আজ রাতেই সত্যরা জানবেন। তিনি মসজিদে বসে কোরআন তেলাওয়াত শুরু করলেন।
আমি কিন্তু প্রথমেই বলছি রাসেল ভাই, উনি কিন্তু প্রচণ্ড মানে সাহসী ব্যক্তি ছিলেন। রাত প্রায় 3টা বেজে যায়, হঠাৎ মসজিদের সব দরজা একসাথে বন্ধ হয়ে গেল। বাইরে প্রচণ্ড ঝড়, ভেতরে অদ্ভুত গর্জন। তারপর তিনি দেখলেন মসজিদের পেছনের দেয়াল থেকে ধোঁয়ার মতো কালো ছায়া বের হচ্ছে। একটি নয়, দুটি নয়, ডজন ডজন। পুরো মসজিদ ভরে গেল। তারা সবাই একসাথে চিৎকার করছে। ইমাম সাহেব আয়াতুল কুরসি ও সূরা জিন মানে পড়তে লাগলেন উনি। তো হঠাৎ একটি বিকট শব্দ হলো, মনে হলো পুরো ভবন ভেঙে পড়বে। তারপর এক ঝলক সাদা আলো পুরো মসজিদ আলোকিত করে দিল। সব শব্দ থেমে গেল, সব ছায়া অদৃশ্য। ভোরের আজানের সময় গ্রামের মানুষ এসে দেখলো ইমাম সাহেব মসজিদের মেঝেতে বসে তেলাওয়াত করছেন। তার চোখে ক্লান্তি কিন্তু মুখ প্রশান্তি। সেই রাতের পর আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। গ্রামের মানুষ বিশ্বাস করলো দীর্ঘদিনের অশুভ যে প্রভাবটা ছিল এটা শেষ হয়ে গেছে, ইমাম সাহেব শেষ করতে পারছেন। তবে মানে গ্রামের বৃদ্ধরা বলে ঝড়ের রাতে মসজিদের পেছনে পুরনো বট গাছের দিকে তাকালে কখনো কখনো দূরে একটি কালো ছায়া দেখা যেত, এবং এটা আমাদের প্রচণ্ড ভয় লাগাতো। আমরা মসজিদে আসতে পারি না বা ঝড়ের দিন মসজিদে আসা যেত না, এরকম সমস্যা হইতো। তারপর আমরা একটু ঘুরে ঘুরে যাইতাম। কিন্তু এই ইমাম সাহেব আসার পর আমাদের তো এই বিষয়টা খুবই ভালো লাগলো। এই কথা বললেন। তারপর এটা শোনার পর সবাই বুঝতে পারলেন যে যাক, এখন মসজিদে আর কোনো সমস্যা নাই। তো ইমাম সাহেব তারপর থেকে ওখানে মসজিদে ইমামতি করেন, এখন পর্যন্ত আছেন। এই আব্দুল করিমের সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমি বলবো যে আমাদের এই কুসুমডাঙ্গায় যদি আসেন, এই কুসুমডাঙ্গা আমাদের গ্রাম, এখানে যদি আসেন আপনারা অবশ্যই সকল কিছু তথ্য পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।